আচ্ছা, যা বলছিলাম, লাস্ট ক্লাসে আমরা একটা ড্রয়িং এর শেষ করতে পারি নাই। ফিলেট জনিত একটা ঝামেলা হয়েছিল। তো আমরা আজকে করব। এরপরে আমাদের আজকে যে কাজ সেটা হচ্ছে সলিডওয়ার্কস কে তো মূলত ৩ টা মোডে চালানো যায়। একটা মোড নিয়েই আসলে মূলত কাজ করে পার্ট মোডে, এবং অ্যাসেম্বলি এবং ড্রয়িং মোডে শুধুমাত্র প্রয়োজন হয় তুমি যখন এই এখানে যে স্ক্রিনে যেই ইমেজটা দেখতে পাচ্ছ, এখানে জাস্ট ড্রয়িং গুলো দেয়া আছে। যখন ম্যানুফ্যাকচারিং এ যাওয়ার প্রয়োজন হয় তখন ডিটেইল কোন সেকশনের সাইজ কত বা ডাইমেনশন গুলোর জন্য আসলে ড্রয়িং এর দরকার হয়। বাট যদি একটা 3D পার্ট তুমি 3D প্রিন্টার দিয়ে প্রিন্ট করো, সেক্ষেত্রে এই অংশের প্রয়োজন হয় না। তো আমরা আসলে অতটাও অটোমেশনে নাই, এবং অ্যাকচুয়ালি একটা পার্ট তৈরি করার পরে তাকে ড্রয়িং করেও সাবমিট করতে হয়। তুমি যে কোনো কোম্পানিতে কাজ করার সময় যখন তোমার হাতে একটা মডেল তুমি ডেভেলপ করবে, বানাবে যে কোনো একটা পার্ট বা অ্যাসেম্বলি কমপ্লিট একটা মেশিন বা যাই হোক, তো সেগুলোর আবার শেষে ড্রয়িং গুলো দিয়ে দিতে হয়। এনিওয়ে, তাহলে আমরা আমাদের সলিডওয়ার্কস এর কাজ শুরু করি, এরপরে এই ড্রয়িংটা আনবো সলিডওয়ার্কস থেকে, এবং শেষের দিকে আমরা অ্যাসেম্বলির অংশ কিছু দেখব, খুব সিম্পল, যে কিভাবে অ্যাসেম্বলি করা যায় সেই অংশগুলো। তাহলে দেখো, আমাদের আসলে যে ফাইলটি ছিল সেভ ছিল। তো সেভ করা ফাইলটা যদি আমরা ওপেন করি সরাসরি ডাবল ক্লিকের মাধ্যমে, ওই ফাইলের মধ্যে আমরা লাস্ট ক্লাসে সম্পূর্ণ কাজই করেছি। এই ড্রয়িং যেমন মডেলটা সম্পূর্ণই ড্র করেছি, শুধুমাত্র এই R3, এই 3 মিলিমিটারের রেডিয়াস অংশটা আমরা শুধুমাত্র ড্র করিনি, এবং কিছু কমপ্লেক্সিটি দেখা দিয়েছে। আজ আমরা সেটা সলভ করব। তো দেখো, আমার এই সলিডওয়ার্কস এর উইন্ডোটা কি দেখতে পাচ্ছ সবাই? জি স্যার। এই উইন্ডোর মধ্যে এই হচ্ছে আমাদের পার্ট। এখন যদি আমরা একে একটু সেকশন ভিউতে দেখতে চাই, ধরুন এখানে আমরা একটা সেকশন ভিউতে একে দেখলাম, দেখার তো এই সেকশন ভিউকে আমরা যদি নরমাল করি, এই নরমাল করলে, এবং এটাকে আমরা ওয়্যার ফ্রেম মোডে দেখতে পারি। আচ্ছা, এই অবস্থায় যদি দেখি তাহলে দেখা যাচ্ছে আমাদের ড্রয়িং এর সাথে এর বেশ মিল আছে, শুধুমাত্র এই ফিলেটগুলো নাই। যেমন আমার মাউস পয়েন্টার এখন যেখানে, সেখানে একটা ফিলেট হবে, এপাশে ফিলেট হবে, কিছু ফিলেটের কাজ এখানে বাকি আছে। এবং আমরা আইডেন্টিফাই করতে পেরেছি অলরেডি যে নিচের নিচের যে অংশটা, সেই অংশটার ফিলেট করলেই, সম্পূর্ণ অংশ জুড়ে যদি আমরা ফিলেট করে দিই তাহলে এই কাজটি হয়ে যায়। আচ্ছা, তাহলে আমরা সেকশনাল ভিউ বাদ দিই এবং এটাকে শেডেড অংশতে নিয়ে আসি, অর্থাৎ অ্যাশ কালার। এখন এই অবস্থায় আমরা যে কাজটি গতদিন করছিলাম ফিলেট করার সময়, তোমরা দেখো, আমি জাস্ট একটু জুম করতে চাই। এখানে আমরা যদি এই ড্রয়িংটাকে ফিলেট করি, তো আমরা প্রথমেই ফিচার থেকে ফিলেট কমান্ড নিব, বরাবর যেমনটা নিয়ে থাকি। তো ফিলেট নেওয়ার পরে আমাদের যে কাজ করতে হয় তা হচ্ছে সাইজ দিতে হয় এবং ফিলেটের টাইপ সিলেক্ট করতে হয়। তো আমরা ফিলেটের টাইপের জায়গায় কনস্ট্যান্ট সাইজ ফিলেট এই অপশনটাই রাখলাম, এবং তার সাথে এই সাইজের জায়গাতে তাহলে 3 মিলিমিটার দিলাম। এখন আমরা যে কাজটি করছিলাম, আমরা তো নর্মালি এই এইজ ধরে ফিলেট করি, তাহলে এই এইজে যদি ক্লিক করি এটা ফিলেট হচ্ছে, এবং এই কার্ভের অংশের এইজে যদি সিলেক্ট করি তাও ফিলেট হচ্ছে। যখন এখানের কার্ভে এসে ফিলেট করছি তখনই ফিলেটটা গায়েব হয়ে যাচ্ছে। এখন আসলে এটা হওয়ার একটা কারণ হচ্ছে যে এটা আমরা বুঝতে পারবো ড্রয়িংটা দেখলে। ড্রয়িং এর মধ্যে আমাদের এই যে কার্ভ অংশতে আমরা ক্লিক করছি, এই কার্ভের সাথে আবার একটা স্ট্রেইট ছোট অংশ আছে। আমরা যখন ড্র করেছিলাম সেই অংশটা আসলে 3 মিলিমিটারের চেয়ে কম। সেই অংশটার উইথ যদি আমরা বলি, সেটা 3 মিলিমিটারের চেয়ে কম। তো আলটিমেটলি 3 মিলিমিটারের কম, একে 3 মিলিমিটার রেডিয়াসে ফিলেট করা যাবে না, এটাই স্বাভাবিক। তো যাই হোক, আর যদি পুরো অংশগুলোকে আমরা সিলেক্ট করি তাহলে আর এই সমস্যা হয় না। এখন যদি এই সিলেকশনের মধ্যে আমরা তো আসলে কি করতেছি, এই প্রথমে এটা সিলেক্ট করলাম, এই ফিলেটের প্রিভিউ দেখাচ্ছে, পরের কার্ভটাও সিলেক্ট করলাম, ফিলেটের প্রিভিউ দেখাচ্ছে।
তারপরের কার্ভে যখন সিলেক্ট করলাম সাথে সাথে ফিলেটের প্রিভিউটা চলে গেল এবং সাথে আমরাও ভয় পেয়ে গেলাম যে ফিলেটটা কোথায় গেল। আসলে আমাদের যে কাজটি করা উচিত ছিল যে যতগুলো এই যে আমরা ফিলেট করতে চাই সবগুলো সিলেক্ট করা। আমরা যদি আবার ক্লিক করে সিলেক্ট করতে থাকি সবগুলো যদি সিলেক্ট করি, এই দেখো সবগুলো সিলেক্ট করার পরে তোমরা কি দেখতে পাচ্ছ ফিলেট চলে আসছে? কথা কি শুনতে পাচ্ছ? জি স্যার, দেখতে পাচ্ছি স্যার। শুনতে পাচ্ছি। আচ্ছা, তাহলে বিষয় হচ্ছে মানে সবগুলো কিভাবে সিলেক্ট করলাম আরেকবার যদি দেখা। ক্লিক করে একটা করে এইজ ক্লিক করলাম সবগুলো। এই যে আমরা কি করেছিলাম, একটা এইজ ক্লিক করার পরে প্রিভিউ আসে, আরেকটা এইজ ক্লিক করেছি প্রিভিউ আসছে, থার্ড এইজ ক্লিক করার পরে প্রিভিউ যখন চলে গিয়েছে তখন সাথে সাথে আমাদের মধ্যে ভয় কাজ করা শুরু করেছে যে আসলে ফিলেটটা কি হচ্ছে না, হবে নাকি হবে না। এর রিজন ছিল এখানে একটা স্ট্রেইট অংশ ছিল যেটার উইথ 3 মিলিমিটার কম, কিন্তু আমরা যদি পুরো অংশটা সিলেক্ট করে দিই তাহলে আবার এই ফিলেটের অংশগুলো চলে আসে। তো এটা একটা ওয়ে। ধরুন আমরা যদি শেষের এইজটা একটা লাস্ট যে এইজ আরেকটা এইজকে বাদ দিয়ে দিই তাহলে আবার এই ফিলেটের প্রিভিউটা চলে যাবে। তার মানে এই ফিলেটটা তখনই সম্ভব শুধুমাত্র যদি সবগুলো এইজ এরকম করে সিলেক্ট করা হয়, সবগুলো সিলেক্ট করলেই এই ফিলেটটা হবে একমাত্র। তো এইটা একটা ওয়ে, এভাবে করা যেতে পারে। এবং আরেকটা ওয়ে হচ্ছে আমরা এভাবে এইজ সিলেক্ট করব না, এই প্রান্তগুলো সিলেক্ট করব না, কার্ভ অথবা স্ট্রেট লাইন এগুলো সিলেক্ট করব না, আমরা একটা ফেস সিলেক্ট করে দেব, পুরো ফেস। তাহলে পুরো ফেসের সব জায়গাটা ফিলেট হবে। তো সেটা আমরা কিভাবে করতে পারি, আমরা ফিলেটের কমেন্টটাকে ক্যান্সেল করে দিলাম। ফিলেটের কমেন্টটা ক্যান্সেল করে, এটাই হচ্ছে ওয়ে, কেননা আমাদের সব জায়গাতে আসলে ফিলেটের দরকার। তো এইভাবে ক্লিক করে সবগুলো সিলেক্ট করা ওয়াইজ না। আমরা পুরো ফেসটা কেন সিলেক্ট করি না, এই ফেসটা সিলেক্ট করলেই তো সম্পূর্ণ জায়গায় ফিলেট হয়ে যায়। তো আমরা ফিচারে চলে যাই, আবার ফিচারে চলে গিয়ে ফিলেটে ক্লিক করি। ফিলেটে ক্লিক করার পরে আবার ফিলেটের উইন্ডো চলে আসছে। এখানে কনস্ট্যান্ট সাইজ ফিলেট থাকুক, ফিলেটের সাইজ আমরা কনস্ট্যান্ট চাই, এই জন্য দ্যাটস গুড। এবং সাইজের জায়গাতে এসে আমরা এখানে 3 মিলিমিটার দিতে পারি, 3 মিলিমিটার। তাহলে সাইজের জায়গাতে 3 মিলিমিটার দিলাম, এতটুকু পর্যন্ত তো দেখা যাচ্ছে না, কনস্ট্যান্ট সাইজ ফিলেট এবং সাইজের জায়গাতে 3 মিলিমিটার, ঠিক আছে? জি স্যার। এখন আমি যে কাজটা করব, এজ সিলেক্ট করব না, আমি এজ সিলেক্ট করতে পারি বাট আমার দরকার নাই, আমি ফেস সিলেক্ট করব। এই ফেসের এখানে মাউস পয়েন্টার রেখে ক্লিক দিব, লেফট ক্লিক দিলেই দেখবে পুরো প্রিভিউ চলে এসেছে, পুরো ফেসের ফিলেট হবে। তাহলে ফেসের সাথে এই যে ফেসটা আছে সেই ফেসের সাথে যতগুলো পয়েন্ট বা যতগুলো লাইন কানেক্টেড আছে সম্পূর্ণ জায়গা জুড়ে ফিলেট হবে। তাহলে প্রিভিউ শো করতেছে সম্পূর্ণ জায়গা জুড়ে ফিলেট, আমরা এখন টিক মার্ক দিয়ে দিতে পারি, হয়ে গেল ফিলেট। এখন একটু সেকশন আমাদের ড্রয়িং এর সাথে সেকশন ভিউ ঠিক নরমাল করে দিই। সেকশন ভিউটা নরমাল করলাম, ওয়ার ফ্রেম মোডে নিলে আর একটু বেশি ভালো দেখা যায়। এই দেখো এখন কি সেই ফিলেটগুলো দেখা যাচ্ছে? এখন আসছে স্যার। হ্যাঁ, তার মানে ড্রয়িংটা ওকে, ঠিক আছে। এখন এই অবস্থায় আমাদের আসলে মডেলটা ড্র করা শেষ, মডেলটার আর কোনো কাজ নেই, আমরা সেকশনটা বাদ দিয়ে দিই এবং এর সাথে ওয়ার ফ্রেম। তো এই মডেলটাকে আমরা সেভ করতে পারি, ফাইলে গিয়ে সেভ। তো এটাই ছিল আমাদের 3D মডেল। ওই কমপ্লেক্স শেপটার যদি আমরা ড্রয়িংটা দেখি তাহলে এই 3D মডেল হয়ে গেল। কিন্তু আমাদের আসলে 3D মডেল যদি এই শেপটা সরাসরি তুমি 3D প্রিন্টারে প্রিন্ট দাও তাহলে একে হয়তো 3D প্রিন্টার যে ধরনের ফাইল ফরম্যাট সাপোর্ট করে বিভিন্ন রকম, তুমি যদি সেভ অ্যাজে গিয়ে দেখো এখানে বিভিন্ন রকম ফাইল ফরম্যাট আছে। তো আইজিএস একটা ফরম্যাট আছে, সেটা কিছু কিছু 3D প্রিন্টার এই সাপোর্ট করে, হ্যাঁ, আইজিএস বা .igs। তো এই ধরনের ফাইল ফরম্যাটে সেভ দিয়ে 3D প্রিন্টারকে মধ্যে এটা দিলে হয়তো প্রিন্ট হবে। কিন্তু আমরা তো আসলে এই শেপ ওইভাবে 3D প্রিন্টার দিয়ে করব না, তো আমাদের পুরোটা ড্রয়িং দরকার, যে ডিটেইল কোথায় কত সাইজ। তো এটার জন্যে আমরা যে কাজটি করব এখন তা হচ্ছে আমরা সলিডওয়ার্কসকে এখান থেকে সরাসরি যেতে পারি, বিভিন্ন ওয়ে আছে ড্রয়িং করার জন্যে।
যেহেতু আমাদের 3D মডেলটা অলরেডি আছে, তো এখান থেকে বিভিন্ন ওয়েতে আমরা ড্রয়িং করতে পারি। বাট আমি বেসিক সেন্সের কারণে যেটা প্রিফার করতেছি, এই মডেলটা আমরা ক্লোজ করে দিই। তো মডেলটা ক্লোজ করে দিলে এখন সলিডওয়ার্কসের একদম ওয়েলকাম যে উইন্ডো সেটা চলে আসলো। এই উইন্ডো থেকে আমরা নিউতে যেতে পারি। নিউতে গেলে এখানে দেখবা যে সলিডওয়ার্কসকে 3টা মোডে চালু করা যায়। একটা হচ্ছে পার্ট, অন্যটা হচ্ছে অ্যাসেম্বলি এবং অ্যানাদার হচ্ছে ড্রয়িং। তো ড্রয়িং মোডে আমরা ড্রয়িং মোডে এখন ওপেন করব। এটাই হচ্ছে পার্থক্য আসলে অটোক্যাডের সাথে সলিডওয়ার্কসের। অটোক্যাডে তোমাকে প্রথমে স্কেচ করে ড্র করে পুরো 2D শেপটা আগে করতে হবে, এরপরে তোমাকে 3D আনতে হবে। সেখানেই প্রথমেই ড্রয়িং এর কাজটা হয়ে যায়। আর সলিডওয়ার্কসের ক্ষেত্রে তুমি সেই স্কেচগুলো করো, অবশ্যই পার্ট মোডে তোমাকে স্কেচ করেই আগাতে হয়, বাট সেটাও ধাপে ধাপে, হ্যাঁ, সম্পূর্ণ স্কেচ একসাথে করতে হয় না। অটোক্যাডের ক্ষেত্রে প্রথমেই আসলে ড্রয়িং এর অংশটা চলে আসে, তো সেক্ষেত্রে আবার ডিটেইল আলাদা করে ড্রয়িং এর প্রয়োজন হয় না। বাট সলিডওয়ার্কসের ক্ষেত্রে আগে মডেলটা করতে হয়, এরপরে ড্রয়িং করতে হয়। তাহলে ধরে নাও আমাদের পার্ট আছে, এখন আমরা সলিডওয়ার্কসকে ড্রয়িং মোডে চালু করব। তাহলে ড্রয়িং মোড ক্লিক করা থাকবে, আমরা ওকে বাটনে ক্লিক করে দিব। দেখো এই ওকে বাটনে ক্লিক করার সাথে সাথে এখানে একটা নতুন উইন্ডো শো করতেছে। হ্যাঁ, সেই উইন্ডোর মধ্যে তোমরা কি কি দেখতে পাচ্ছ? স্ট্যান্ডার্ড শিট সাইজ, তাই না? দেখা যাচ্ছে স্যার। তার নিচে আছে অনলি শো স্ট্যান্ডার্ড ফরম্যাট। কারো কারো এটা টিক মার্ক দেওয়া থাকবে। এটা টিক মার্ক দেওয়ার অর্থ হলো যে স্ট্যান্ডার্ড সাইজ ছাড়া অন্য কোনো সাইজ এখানে দেখা যাবে না। তো আমরা এই টিক মার্কটা আনটিক করে দিলাম, তাহলে সব ধরনের শিটের সাইজ দেখা যাবে। তো এই বিভিন্ন ড্রয়িং শিট এখানে আছে। তো ড্রয়িং শিট এর মধ্যে আমরা আসলে A4 নিতে পারি। হ্যাঁ, A4 ল্যান্ডস্কেপ, A4 সাইজের একটা পেপার নিলাম, এটা হচ্ছে ল্যান্ডস্কেপ। তোমরা বড় ড্রয়িং শিটও নিতে পারো। A3 হচ্ছে A4 এর ডাবল, A2 হচ্ছে A3 ডাবল, এরকম আর কি। আচ্ছা যাই হোক, তো A4 সাইজ নিলাম। নেওয়ার পরে এখানে একটা নিচে অপশন আছে ডিসপ্লে শিট ফরম্যাট। ডিসপ্লে শিট ফরম্যাট, এটা আপাতত টিক দেয়া থাকুক। আমরা টিক না দিলে কি হয় সেটা বলছি। আর তার নিচেই আছে দেখো কাস্টম শিট সাইজ। তো আমার যদি মনে হয় যে না, এগুলো স্ট্যান্ডার্ড সাইজের সাথে আমার প্রয়োজন নাই, আমার কাস্টম সাইজ আছে, সেক্ষেত্রে আমি ইঞ্চে বা মিলিমিটারে যেভাবে হোক আমি এখানে হাইট দিতে পারবো, হাইট উইথ। ওকে, তাহলে আমরা স্ট্যান্ডার্ড A4 সাইজের পেপারটাই নিতে পারি যা ল্যান্ডস্কেপ মোডে আছে। ওকে, তাহলে এখন যদি আমরা এখানে ওকে ক্লিক করি, ওকে ক্লিক করার পরই দেখতে পাবে একটা ড্রয়িং শিট চলে এসেছে। এবং এই ড্রয়িং শিটের ঠিক এই ডান পাশের দিকে কর্নার দিকে আমরা দেখতে পাচ্ছি একটা নেম প্লেট। যেহেতু A4 পেজ, তার মানে এই নেম প্লেটটাই অনেকটা স্পেস নিয়ে নিয়েছে। বড় ড্রয়িং শিট হলে এই নেম প্লেটে এত স্পেস লাগতো না। হ্যাঁ, নেম প্লেট একটা শুধুমাত্র একটা কর্নারে পড়ে থাকতো, যেমনটা তোমরা ড্রয়িং এর সময় করতে। আমাদের 1-2-তে যে ড্রয়িং ছিল, সেই ড্রয়িং এ কিন্তু তোমরা এরকম একটা নেম প্লেটের মতো করতে, তাই না? আচ্ছা, তার সাথে দেখো তোমাদের কিন্তু ড্রয়িং এর এটাও ড্র করতে হতো, এই কি বলে বর্ডার লাইন, হ্যাঁ, কত মিলিমিটার গ্যাপ রেখে। তো সেগুলো অটোমেটিক চলে আসছে। তো এগুলো আসলে আমার আপাতত দরকার নেই, কেননা আমি এখানে ড্রয়িং এর এই লেখা ড্রয়িং এর নাম, পার্ট নাম্বার, এগুলো আমি করবো না এখানে। হ্যাঁ, যেহেতু আমি বিল অফ ম্যাটেরিয়াল করছি না, তো সেক্ষেত্রে এগুলো এত নেসেসারি না, করা যায়। হ্যাঁ, তো দেখো এটা হচ্ছে পুরো শিট। এই উইন্ডোটাও কিন্তু দেখতে জাস্ট পার্ট মোডের উইন্ডোর মতোই, শুধুমাত্র একটা শিট এসেছে আর উপরের ভিউ কন্ট্রোলটাও কিন্তু আছে। তো এখানে আমি জুম টু ফিট দিলে পুরো শিট পেজ জুড়ে ফিট হয়ে যায় এবং দেখতে পাবে আইপিএস। এই ইউনিট মোডটাও চেঞ্জ করতে, জিএস দিলাম, হ্যাঁ, মিলিমিটার গ্রাম সেকেন্ড, সেই মোডে আনলাম। তো এখন বাম পাশের যে উইন্ডোটা, বাম পাশের উইন্ডোর মধ্যে একটু আগে একরকম ছিল, আমি যখন এখানে ইউনিট চেঞ্জ করলাম চেঞ্জ হয়ে গেল। এনিওয়ে যে অংশই থাক সেটা ক্রস দিয়ে দিলে আলটিমেটলি এমনই আসবে। তো এই বাম পাশের ফিচার ম্যানেজারে তোমরা দেখবে এখানে এখন আগে ছিল এখানে পার্ট, এখন এখানে এসেছে ড্র। এটারও নাম পাল্টে দেওয়া যায়, থাক, দরকার নেই। তাহলে ড্র এর পরে একটা শব্দ আছে অ্যানোটেশন, অন্যটা আছে শিট। তো এই শিটের এই অ্যারোতে যদি তুমি ক্লিক করো, তাহলে এখানে একটা অপশন শিট ফরম্যাট। এখানেও যদি আরো অ্যারোতে ক্লিক করো, তুমি অনেকগুলো অপশন পাবে যে শিট ফরম্যাটের মধ্যে কি কি আছে।
এই যে শীটের বর্ডার করা বা নেম প্লেট দেয়া, এগুলো পুরো শীট জুড়েই আছে। দেখতে পাচ্ছ শীট ফরম্যাট, তার আন্ডারে অনেকগুলো। জি স্যার। আচ্ছা, এখন এই শীট ফরম্যাট আমার আসলে প্রয়োজন নাই। হ্যাঁ, আমি এই শীট ফরম্যাটটাকে ক্লিক করে, রাইট বাটন ক্লিক করে এটাকে আমি ডিলিট করে দিব। ডিলিট করার মানে এই না যে তুমি পরে আবার আনতে পারবে না, আনতে পারবে। এখন ডিলিট করে দিলাম। ডিলিট করে দেওয়াতে এই শীটটা একদম একটা ফ্রি শীট হয়ে গেল। এখন আমি এর মধ্যে ড্রয়িংগুলো আনতে আমার জন্য সুবিধা হবে, যেহেতু আমি নেম প্লেটের কাজগুলো করছি না। তো দেখো এখন প্রথমে যে কাজটা এখানে করতে হয়, আমি আসলে ইউনিট প্রথমেই চেঞ্জ করে নিয়েছি, যেটা মিলিমিটারে, কারণ আমার ড্রয়িংটাও মিলিমিটারে। আমি যদি এখানে আইপিএস এ রাখতাম তাহলে ড্রয়িং এর ডাইমেনশন যখন দিতাম তখন সেটা ইঞ্চিতে দেখাতো, যদিও আমি ড্রয়িংটা মিলিমিটারে করেছি। তো যাই হোক, এখানে ট্যাবগুলো কিন্তু পরিবর্তন হয়ে গিয়েছে। ট্যাবের সাথে সাথে রিবন, প্রথম যে ট্যাবটি আছে তা হচ্ছে ভিউ লেআউট, এরপরে অ্যানোটেশন, এরপর স্কেচটা আমাদের পুরাতন ট্যাবেই ছিল, ইভালুয়েটটাও ছিল, এগুলো আগের মতোই ছিল। হ্যাঁ, বা শীট ফরম্যাট, এখানে নতুন আরেকটা অপশন আছে শীট ফরম্যাট। এখানে গিয়ে চাইলে আমরা শীট আবার অ্যাড করতে পারি, এডিট শীট ফরম্যাটে গেলেই ওই শীটের ওই অংশগুলো আবার আসবে। তো এটা দেখাচ্ছি না। তো দেখো প্রথমের যে ট্যাব এবং এর মধ্যকার রিবন, প্রথম যে অপশনটা সেটা হচ্ছে ভিউ লেআউট। তো ভিউ লেআউটের মধ্যে স্ট্যান্ডার্ড থ্রি ভিউ, মডেল ভিউ এবং আরও কিছু অপশন হাইড হয়ে আছে। তো এক্ষেত্রে আমরা স্ট্যান্ডার্ড থ্রি ভিউ দিতে পারি, যে তিনটা ভিউ যদি আমাদের দরকার হয়, ফ্রন্ট, রাইট, লেফট, তো সেভাবে দেয়া যায়। বাট আমরা আরও একটু ফ্লেক্সিবিলিটি নিতে চাই, সেজন্য মডেল ভিউতে ক্লিক করব। হ্যাঁ, মডেল ভিউতে আমি ইচ্ছে মতো ভিউগুলো নিতে পারবো। তো মডেল ভিউতে ক্লিক করলেই দেখো এই যে ফিচার ম্যানেজারের অপশন, এটা কিন্তু পরিবর্তন হয়ে গিয়েছে। তোমরা কি দেখতে পাচ্ছ এই অংশগুলো? জি স্যার। এখানে জাস্ট বলা হচ্ছে সিলেক্ট আ পার্ট অর অ্যাসেম্বলি ফ্রম হুইচ টু ক্রিয়েট দ্য ভিউ, দেন ক্লিক নেক্সট। তার মানে আমাকে তারা বলতেছে যে একটা পার্ট অথবা অ্যাসেম্বলি সিলেক্ট করতে হবে যার ভিউ আমরা আসলে তৈরি করতে চাই বা দেখতে চাই। তো ঠিক আছে, আমরা এখানে ওপেন ডকুমেন্টসের জায়গাতে একটা ফাঁকা জায়গা, তার নিচেই ব্রাউজ। তো আমরা ব্রাউজে ক্লিক করলেই আমাদের ড্রয়িংটা সিলেক্ট করতে হবে, মডেলটা সিলেক্ট করতে হবে। তো এই আমাদের মডেলটা 2812 নামে আছে। তো এটাতে ক্লিক করলাম, ক্লিক করে ওপেন দিব। ক্লিক করে ওপেন দিলেই সাথে সাথে দেখো এটা কি হয়ে গেল, উইন্ডো কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে। দেখতে পাচ্ছ চেঞ্জ হয়ে গিয়েছে। বাম পাশের ফিচার ম্যানেজার যে পরিবর্তন হয়েছে এটা সবাই দেখতে পাচ্ছ না? জি স্যার, দেখা যাচ্ছে এটা। আচ্ছা, ঠিক আছে, কিছু না দেখতে পেলে আমাকে জাস্ট বলো। এখন এখানে দেখো, এখানে ওরিয়েন্টেশনের মধ্যে ডিফারেন্ট অপশনগুলো, স্ট্যান্ডার্ড ভিউ, স্ট্যান্ডার্ড ভিউর মধ্যে আমরা এগুলোতে মাউস হোভার করলেই দেখতে পাবো। এটাকে বলা হচ্ছে ফ্রন্ট, তার উপর একটা টপ, তার উপর একটা রাইট, লেফট, ব্যাক এবং বটম। তো আমরা প্রথমে ফ্রন্ট দিয়ে শুরু করি। তো এই ফ্রন্ট আমার সিলেক্ট করাই আছে, ফ্রন্টে ক্লিক করলাম। ক্লিক করে দেখো আমি মাউস পয়েন্টার নিলেই এই ড্রয়িং শিটে একটা বর্ডারের মতো দেখাচ্ছে। তার মানে আমার আমার হাতে এখন ফ্রন্ট ভিউটা আছে। তো আমি যদি একটা লেফট ক্লিক করি তাহলে এখানে ফ্রন্ট ভিউটা চলে আসলো। এরপরে দেখো আমি মাউস কিন্তু এখনো ক্লিক করে ছেড়ে দিয়েছি, তারপরেও এখানে আমার কাছে ইগুলো আসতেছে, কি বলে, এই অন্য ভিউগুলো। আমি যখন নিচে আসলাম তখন দেখাচ্ছে বটম ভিউ, যখন উপরে যাব তখন দেখাবে টপ ভিউ, যখন রাইটে যাব তখন দেখাবে রাইট ভিউ, আর বামে গেলে লেফট ভিউ। ওকে, এবং যদি কর্নারের দিকে যাই তাহলে 3D ভিউ। দেখতে পাচ্ছ? স্যার এটা কি মাউস ছেড়ে দিয়ে স্যার? হ্যাঁ, মাউস ছেড়ে দিয়েছি, আমি একটা ক্লিক দিয়েছি, তারপরেই আবার দেখাই। এটা ধরে নাও আমরা স্কেপ দিলাম, স্কেপ দিলে এখনো কিন্তু একটা ভিউ অলরেডি আছে। তো এই ভিউতে ক্লিক করে আমরা এখন অন্য আরেকটা ভিউ দেখো। এই ভিউতে ক্লিক করার পরে ফিচার ম্যানেজার কিন্তু পরিবর্তন হয়ে গিয়েছে, ঠিক আবার আগের অপশনগুলো চলে আসছে। তো এখন এই আগের অপশনগুলো থেকেও আমি এখানে এখন তো করতে পারি,
যে কোনো ধরে নাও টপ ভিউটা নিব, তাহলে টপ ভিউতে ক্লিক করলাম, এটা টপ ভিউ হয়ে গিয়েছে। ওই ভিউটা টপ ভিউ হয়ে গিয়েছে। মানে একটা ভিউ থাকলে তাকে যদি ক্লিক করে তুমি অন্য ভিউতে ক্লিক করো সেটা পরিবর্তন হয়ে যায়। হ্যাঁ, কিন্তু যদি এই টপ ভিউ থেকে আমরা অন্য অন্য ভিউগুলো আনতে চাই, যেমনটা একটু আগেই আমার হচ্ছিল, যে টপ থেকে ফ্রন্ট থেকে ডানে গেলে মানে ডান পাশের ভিউটা পাচ্ছি, বাম পাশের ভিউটা পাচ্ছি, এগুলো যদি আবারও চাই তাহলে এই থাকা অবস্থায় এখানে ক্লিক করলে লাভ নাই। কিন্তু এখানে ক্লিক করলে তুমি যে ভিউতে ক্লিক করবে সেই ভিউতে শিফট হয়ে যাবে। হ্যাঁ, টপে বা ফ্রন্টে। তো ধরে নাও ফ্রন্টই থাকুক, ফ্রন্টের ভিউ থাকুক। আমি কি করব, এই ভিউ লেআউট ট্যাবে গিয়ে এখানে যে প্রজেক্টেড ভিউ নামের একটা অপশন আছে, দেখতে পাচ্ছ প্রজেক্টেড ভিউ। তো এই প্রজেক্টেড ভিউতে গিয়ে আমরা ক্লিক করব। ক্লিক করলেই ঠিক আবার মাউস পয়েন্টার যেদিকে নিয়ে যাব সেদিককার ভিউ আসবে। টপে গিয়ে ক্লিক করলে টপের ভিউ চলে আসবে। এরপরে আবার যদি ডানে যাই তাহলে ডানে গিয়ে একটা ক্লিক দিলাম, ডানের ভিউ। কর্নারে গেলে বলো কি সমস্যা? তাহলে আমি যেটা বলতে চাচ্ছি যে একটা ভিউ থেকে তুমি চাইলে প্রজেক্টেড ভিউ আকারে ফ্রন্ট স্যার সাউন্ড শোনা যাচ্ছে না। স্যার শুনতে পাচ্ছি না আমরা। স্যার আপনার সাউন্ড শোনা যাচ্ছে না। স্যার আপনার অডিও মনে হয় ডিসকানেক্টেড হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, এখন এখন কি শুনতে পাচ্ছো? জি স্যার। আচ্ছা, আমি জানি না জি স্যার শুনতে পাচ্ছি। এতক্ষণ কি শুনতে পেয়েছো যে ভিউর কথা বলেছি? শুনতে পেয়েছো কি ভিউগুলো? আমি আবার দেখাই। হ্যাঁ, এখন তো শুনতে পাচ্ছো নাকি? জি স্যার। আচ্ছা, তাহলে আমরা আবার এই ভিউগুলোকে, আচ্ছা ভিউ থাক, হ্যাঁ, আরো ভিউ আমরা চাই। তাহলে আরো ভিউ যদি চাই তাহলে আবার সে আগের মতো উপরে যাব, ভিউ লেআউট। ভিউ লেআউটে ক্লিক করে মডেল ভিউতে ক্লিক করব। মডেল ভিউতে ক্লিক করার পরে এখানে আমাকে দেখাচ্ছে যে ওপেন ডকুমেন্টস 2812 ডকুমেন্টটা ওপেন আছে। আমি চাইলে এখানে ক্লিক করতে পারি অথবা ব্রাউজে ক্লিক করে আবার ড্রয়িংটা এনেও দেখাতে পারি। এটাতে ক্লিক করলাম, ডাবল ক্লিক, অ্যাকচুয়ালি ডাবল ক্লিক করলাম, আবার দেখো এখানে এরকম উইন্ডো চলে আসছে। এরকম উইন্ডো চলে আসছে এবং এই উইন্ডোর মধ্যে এই ফিচার ম্যানেজারের নতুন যে অপশনগুলো আসলো সেখানেও কিন্তু একই অবস্থা। তুমি যদি চাও যে না আমার শুধুমাত্র লেফট ভিউটা দরকার, তাহলে লেফটে ক্লিক করে আমরা এই ক্লিক করলাম, এই লেফট ভিউটা চলে আসলো, এখানে লেফট ভিউটা চলে আসলো। এখনো ক্লিক করে ছেড়ে দিয়েছি, তারপরেও মাউস যদি উপরে নেই, সেই লেফটের রেসপেক্টে লেফটের ভিউ থেকে উপরে দেখলে কেমন দেখা যাবে, ডানে দেখলে কেমন দেখা যাবে, বা বামে দেখলে কেমন দেখা যাবে, অথবা বটম থেকে দেখলে কেমন দেখা যাবে, এই ভিউগুলোও আসে। যদি আমাদের প্রয়োজন হয় সেক্ষেত্রে আমরা এগুলো ব্যবহার করতে পারবো। তো যদি প্রয়োজন না হয় তাহলে এসকেপ চাপ দিব, এসকেপ চাপ দিলাম। তাহলে আমরা একটু স্ট্যান্ডার্ড ওয়েতেই আনি, এগুলো সব সিলেক্ট করে, সরি ড্রয়িংগুলো আলাদা আলাদা সিলেক্ট করে আমরা সবগুলোকে ডিলিট দিয়ে দিই, এগুলোর প্রয়োজন নাই, ডিলিট দিয়ে দিই। ইয়েস, আবার ক্লিক করে ডিলিট, আবার ক্লিক করে ডিলিট, ক্লিক করে ডিলিট। আচ্ছা, এখন আমরা যে কাজটি করতে চাই সেটা হচ্ছে যে প্রথমে ভিউ লেআউট থেকে মডেল ভিউতে যাব। ভিউ লেআউট থেকে মডেল ভিউতে ক্লিক করার পরেই এখানে তোমরা দেখতে পাচ্ছ যে কোনো ডকুমেন্ট ওপেন নাই, তার মানে আমরা আমাদের মডেলটা দেখাবো। ব্রাউজ করে আমাদের পার্টটা দেখাতে চাই, 2812 ওপেন দিলাম। ওপেন দেওয়ার পরে এখন এই ফিচার উইন্ডোটা চেঞ্জ হয়ে গিয়েছে, ফিচার ম্যানেজারের উইন্ডোটা। এখানে তোমরা দেখতে পাচ্ছ যে যে কোনো একটা ভিউ আমরা চাইলেই নিতে পারি। এখন যে কোনো ভিউতেই আমি ক্লিক করার পরে যে কাজটি হয়, এরপরেও যদি আমি মাউস
উপরে নিচে ডানে বামে সরাতে থাকি, ওই ভিউর রেসপেক্টে তার টপ, লেফট, রাইট এই অংশগুলো আসে। তোমরা কি ওই বিষয়টা দেখতে পেলে তো একটু আগেই, তাই না? বুঝতে পেরেছো না? যে কোনো একটা ভিউ ধরে নাও, আমি যদি এই রাইট সাইড ভিউটাও ক্লিক করি, রাইট সাইড ভিউতে ক্লিক করে, রাইট সাইড ভিউতে আমি ক্লিক করলাম, হ্যাঁ, এই হচ্ছে আমার রাইট সাইড ভিউ। এখন যদি আমি লেফট ক্লিক করি, লেফট ক্লিক করলে আমি একটা রাইট সাইড ভিউ পেয়েছি। পাওয়ার পর আমি যদি উপরে যাই তাহলে দেখাবে এই ওই রাইট সাইড ভিউর রেসপেক্টে টপটা কেমন দেখা যাবে, হ্যাঁ, রাইট সাইড ভিউ থেকে টপ। তো এটাতে আবার লেফট ক্লিক করলে একটা পেয়ে গেলাম। আবার যদি ডান পাশে নিয়ে যাই তাহলে রাইট সাইড ভিউ থেকে আবার ডান দিকে দেখলে কেমন হবে, তখন রাইট সাইডটাকেই সে ফ্রন্ট মনে করতে থাকবে আসলে। এরপরে তারপরে রাইট বা ওই রাইট সাইড ভিউ লেফট অংশ কেমন এভাবে আসলে দেখা যাবে, বা বটম কেমন, এ পাশ থেকে কেমন দেখা যাবে, পাশ থেকে বিভিন্ন যত অ্যাঙ্গেলে যত ভিউ দরকার সব আনা যাবে। বুঝতে পেরেছো? এটা কি বুঝতে পারলে না এই অংশগুলো যে আমি আনলাম সবগুলো? তোমাদের রেসপন্স পাচ্ছি না, আমাকে শুনতে পাচ্ছ তো? বুঝেছি স্যার। আচ্ছা, তাহলে এখন আমার তো এতগুলো দরকার নেই। আমি আসলে যে কাজগুলো করব, প্রথমে ধরে নাও এই সবগুলো আবার ডিলিট করে দিলাম, ইয়েস টু অল, ওকে। তো এখন যে কাজটি করতে চাই সেটা হচ্ছে একটা ভিউ নিব, শুধুমাত্র টপ ভিউ নিব। তাহলে আবার ঠিক ভিউ লেআউট থেকে মডেল ভিউতে চলে যাই, এখান থেকে ব্রাউজে ক্লিক করে আমি শুধুমাত্র 2812 এর মডেল থেকে আমি এখান থেকে শুধুমাত্র টপ ভিউ নিব। তাহলে টপ ভিউতে ক্লিক করি, টপ ভিউতে ক্লিক করলে এই আমি এখন একটা লেফট ক্লিক করব, টপ ভিউ পেয়ে গেলাম, হয়ে গেল। কারণ আমাদের ড্রয়িং এখন এই দেখো মাউস কিন্তু অলরেডি বিভিন্ন ভিউগুলো আমাকে দেখাচ্ছে মাউস সরালেই। তো আমার দরকার নাই এত ভিউ, তো আমি স্কেপ চেপে দিই, তাহলে হয়ে গেল। কিন্তু এই টপ ভিউটা শীটের তুলনায় কিন্তু অনেক ছোট, তাই না? জি স্যার। একটু বড় করতে চাইলে কোনো ব্যাপার না, যেখানে ড্রয়িং এর ইউনিটটা আমরা চেঞ্জ করি mmgs, ঠিক তার পাশেই দেখো 1:5 স্কেল লেখা আছে। তো এটাতে ক্লিক করে এটাকে 1:2 করে দাও, তাহলে আর বড় হয়ে গেল। বা তোমরা চাইলে এখান থেকে শীট প্রপার্টিজে ক্লিক করে একে আরো চাইলে আরো বেশিও করতে পারো। তো ধরে না আমরা আরেকটু বেশি করতে চাই, শীট প্রপার্টিজে ক্লিক করে এটা 1:2 ছিল, তো 1:2.5 করে দিই। 1:2.5 দেখতে পাচ্ছ শীট প্রপার্টিজের উইন্ডোটা এসেছে। হ্যাঁ জি স্যার দেখা যাচ্ছে। ঠিক আছে, তাহলে করলেই 1:2.5 মানে আরো ছোট হয়ে গেল। 2:1 দিলে হয়তো ভালো আসবে। 1.5 দিই না, এটা বোধহয় 1:1.5 এভাবে দিই, তাহলে বোধহয় একটু বড় হবে। 1:1.5, হ্যাঁ একটু বড় হয়েছে তাই না? এটা মনে হয় চলবে আমাদের জন্য। বেশি বড় হয়ে গেল কিনা, আচ্ছা মনে হয় না, ঠিক আছে। তো এই হচ্ছে আমাদের ড্রয়িং এর প্লেসমেন্ট। এখন এই ড্রয়িং এর প্লেসমেন্টের পরে হয়ে গেল, আমরা এই টিক মার্ক দিয়ে দিলাম, ড্রয়িং এর একটা ভিউ পেয়ে গিয়েছি। এখন যদি অন্য কোনো ভিউ আমার দরকার হয়, ফর এক্সাম্পল টপ ভিউর দরকার, ফ্রন্ট ভিউর দরকার হয়, তাহলে সেক্ষেত্রে আমরা ওই টপ থাকা অবস্থায়ও পারতাম, কিন্তু ধরে নাও আমরা টপ নিয়ে ফেলেছি, এখন মনে হচ্ছে যে ফ্রন্ট ভিউ দরকার। আচ্ছা ঠিক আছে, তাহলে ভিউ লেআউটে গিয়ে আবার মডেল ভিউতে যাব, ভিউ লেআউট ট্যাবে গিয়ে মডেল ভিউ রিবনটাতে যাব, গিয়ে দেখবে এখানে ডকুমেন্ট অলরেডি 2812 এটা ওপেন করাই আছে। তো এই জাস্ট 2812 এ ডাবল ক্লিক করব, ডাবল ক্লিক করলে এখানে আবার সেই ভিউগুলো দেখাবে যে আমি কোনটা নিতে চাই। তো আমি এক্ষেত্রে আসলে নিতে চাচ্ছি আইসোমেট্রিক ভিউটা। তো এই আইসোমেট্রিক ভিউটা কিন্তু কি হয়ে গেল, এই ক্লিক করলাম চলে আসলো, হ্যাঁ আইসোমেট্রিক ভিউটা চলে এসেছে। কিন্তু প্রবলেমটা দেখেছো, আইসোমেট্রিক ভিউটা কিন্তু ছোট, তাই না? জি স্যার, অনেক ছোট। আচ্ছা, এখন যদি আমি এখানে স্কেল চেঞ্জ করি, তাহলে এই স্কেল চেঞ্জ করলে শীট অনুযায়ী যদি বড় করি, তাহলে এই আগে যেটা ছিল তাও বড় হয়ে যাবে, আরো বড় হয়ে যাবে। এই জন্য ইন্ডিভিজুয়াল ড্রয়িং, যেমন এই ড্রয়িংটাতে আইসোমেট্রিক ভিউটাকে আমি ক্লিক করলাম, ক্লিক করার সাথে সাথেই ফিচার উইন্ডোটা কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে।
এবং তোমরা জানো যে এখানে যে স্ট্যান্ডার্ড ভিউ যে কোনো জায়গাতেই আমরা ক্লিক করলে সেই ভিউ হয়ে যাবে। আইসোমেট্রিক ভিউ থেকে যদি আমি এখানে ফ্রন্টে ক্লিক করি ফ্রন্ট ভিউ হয়ে যাবে, রাইটে ক্লিক করে রাইট ভিউ হয়ে যাবে। তার মানে একটা আসলে এগুলো ডাইনামিক, চাইলেই আমি পাল্টাতে পারি। লিখে দিলাম আইসোমেট্রিক। কিন্তু এক্ষেত্রে আমরা যে কাজটি করবো একটু নিচের দিকে যাব। নিচের দিকে যাওয়ার পর তোমরা দেখো এখানে দেখতে পাচ্ছ স্কেল নামের একটা অপশন, স্কেল। জি স্যার। এই স্কেলের জায়গাতে আমরা ইউজ শীট স্কেল দিব। মানে শীটে যে স্কেল আছে সেই স্কেলেই হোক। এখানে কাস্টম স্কেল দেয়া আছে 1:5 দেয়া আছে। তো আমরা এখানে ইউজ শীট স্কেল দিলে তাহলে সেটা অটোমেটিক বড় হয়ে গেল। এখন আমরা ওকে দিয়ে দিলাম, হয়ে গেল। এখন এই ড্রয়িং এর ভিউটাকে সরিয়ে নিই। এই তো এটা সরে গেল। ওকে, একে আমরা এখানে রাখতে পারি মোটামুটি। ওকে, আচ্ছা, তাহলে আমাদের এখন আমাদের অরিজিনাল ড্রয়িং এ যাই আমরা। কি কি আমাদের লাগবে আসলে? একটা টপ ভিউ লাগবে। টপ ভিউর পরে কি লাগবে? সেকশন ভিউ লাগবে, তাই না? উপরেরটা সরি, এই টপ ভিউর এটা কি? উপরেরটাও একটা সেকশন ভিউ, আর ডান পাশের এটা যেটা দেখতে পাচ্ছ এটাও সেকশন ভিউ, তাই না? তো উপরের যে সেকশন সেটা হচ্ছে এ এ এই সেকশনটা, এবং ডান পাশের যে সেকশন সেটা হচ্ছে বিবি। তাহলে BB এ সেকশনটা কোন দিকে আমরা দেখি। এই ওটার ইন্ডিকেশন আছে, এ শুরু হয়ে ডটেড লাইনটা দেখতে পাচ্ছ, এদিকে যে এরপরে আবার একটু নিচের দিকে, এরপর আবার এই হোলের সেন্টার দিয়ে পরের হোলটার সেন্টার দিয়ে এসে নিচে এই কি বলে নিচের যে হোল সেন্টার দিয়ে পাস করে এই হচ্ছে এ সেকশন। বিবি সেকশনটাও যদি আমরা দেখতে চাই টপ ভিউতে দেখতে হয়েছে এই সিলিন্ডারটার এরপরে আরো ছোট ছোট থ্রেডের কি বলে হোল ছিল 6টা, একটার মধ্যে দিয়ে এরপরে উপরের দিকে চলে গিয়েছে। তাহলে আমরা যদি ওদের মতোই একদম আনতে চাই তাহলে এভাবে আমাদের সেকশনগুলো করতে হবে। আচ্ছা, তাহলে আমরা ড্রয়িং এ চলে যাই। ড্রয়িং এ চলে গেলে এখন আমরা সেকশন করব, সেকশন করব। তাহলে দেখো এখন কিন্তু আমাদের দুইটা ভিউ আছে, একটা আইসোমেট্রিক ভিউ আছে এবং অন্যটা টপ ভিউ আছে। এবং আমরা দেখালাম অলরেডি যে টপ ভিউ থেকেও আমরা ডানে প্রজেক্টেড ভিউতে ক্লিক করলেই এখন এই ডানে বামে আনা যাবে। হ্যাঁ, দিলেই যে কোনো একটা ভিউ থেকেই প্রজেক্টেড ভিউগুলো আমরা পেতে পারি ডানে বামে। এনিওয়ে আমাদের এগুলো দরকার নেই, আমাদের এখন যেটা দরকার সেকশন ভিউ। তাহলে সেকশন ভিউ তোমরা অলরেডি দেখতে পাচ্ছ যে ভিউ লেআউট ট্যাবের মধ্যে সেকশন ভিউ নামের একটা এখানে রিবন কিন্তু আছে। তাহলে এই ক্লিক পরেই বাম পাশের ফিচার উইন্ডো চেঞ্জ। এখানে কি দেখা কাটিং লাইন কাটিং লাইন দেখা যাচ্ছে? ইয়েস স্যার। জি স্যার, দেখা যাচ্ছে। তাহলে এই কাটিং লাইনের মধ্যে অনেকগুলো স্টাইল আছে, যে আমি কি ভার্টিক্যালি কাটবো, হরাইজন্টালি কাটবো, বা অ্যাঙ্গেলে কাটবো, নাকি স্ট্রেইট উঠে কাটবো এরপরে আবার অ্যাঙ্গেলে নামবো, এরকম একটা স্টাইল। তো আমরা যদি প্রথমটা ঠিক রাখি হরাইজন্টালে কাটবো, তাহলে এখন আমরা আর কিছুই করব না, প্রথমটা ক্লিক করা আছে। আমরা মাউস পয়েন্টার এদিকে যদি নিয়ে যাই, দেখো মাউস পয়েন্টার দেখাচ্ছে, দেখতে পাচ্ছ? জি স্যার, একটা চেঞ্জ হচ্ছে তো আমরা কার্সরের ধরে না পাস করাবো, তাহলে সেন্টারে ছোট্ট একটা উইন্ডো এসেছে, ছোট্ট একটা ড্রপ ডাউন উইন্ডোর মতো। এখানে চাই না, আমরা এই টিক মার্ক ওকে দিলেই সাথে সাথে কি হয় ঘটনা। ওকে দেওয়ার পরে দেখো এখন আমি মাউস যদি সরিয়ে নেই তাহলে কিন্তু একটা সেকশন অলরেডি হয়ে গেল, একটা সেকশন হয়ে গেল। কিন্তু এই সেকশনটা কেমন? এই সেকশনটা এ লেখাটা দেখতে পাচ্ছ তোমরা, এ লেখাটা
জি স্যার দেখতে পাচ্ছি। এই সেকশনটা হচ্ছে ওপরের হোল দিয়ে একদম স্ট্রেইট শুরু হয়েছে, ওপরের হোল দিয়ে ডাইরেক্ট পাস হয়ে গিয়েছে, এরকম না সেকশনটা? এটি কিন্তু আমাদের সেকশনের মতো হলো না। আমাদের সেকশনটা ওরা যেভাবে ড্রয়িং এ দিয়েছিল সেটা কেমন ছিল আমরা একটু দেখে আসি। এই সেকশনটা ছিল এদিকে স্ট্রেইট এই হোলের ভিতর দিয়ে ঢুকবে, এরপর একটু নিচে আসবে, এরপর আবার বড় হোলের সেন্টার দিয়ে পাস করবে, এরকম ছিল না সেকশনটা? জি স্যার। স্যার। তাহলে আমাদের এখানে যেটা হলো, দেখো এখানে দেখা যাচ্ছে তোমরা তো অ্যারোর মানে বোঝো, যে এর পাশে যে অ্যারো চিহ্ন দেখছি, আমি এদিকে যদি দেখি অ্যারোর ডিরেকশনে আমার চোখ তাকাবো, এটা হলো একটা সেকশন, কিন্তু সেকশন হলো না। যদি আমরা উপর থেকে দেখবো তাহলে ফিচার উইন্ডো অক্ষত হয় নাই, এই ফ্লিপ ডিরেকশন বাম পাশে ডিরেকশনে ক্লিক করলে আবার উল্টোটা দেখতে পাবো, এমন দেখা যাবে। তো যাই হোক, আমাদের আসলে হলো না, কিন্তু তার মানে এখানে যে সেকশন আমরা পেলাম সেই সেকশনটা কিন্তু আসলে স্ট্যান্ডার্ড সেকশন। সেকশন নরমালি কিভাবে কাটে, একদম স্ট্রেইট বা একদম ভার্টিক্যাল অথবা একটা অ্যাঙ্গেলে স্ট্রেইট। স্ট্যান্ডার্ড ছাড়াও আমাদের এখানে যে সেকশনের দরকার সেটা কিন্তু স্ট্যান্ডার্ড না, একটু লিগ্যাসি বলতে পারো, মানে কেটে আবার মানে একটা কাস্টম সেকশন আর কি। তাহলে এটা কিন্তু হলো না আমাদের সেকশন, এটা কিন্তু আসলে আমাদের যে সেকশন চেয়েছিলাম সে সেকশন হয়নি। স্কেপ চেপে দিলাম এই সেকশনটাকে ক্লিক করে আমরা ডিলিট বাটন চাপলেই ইয়েস আসবে, সেকশনটা চলে গেল। তাহলে আমরা আবার সেকশন নিব, বুঝতে পারতেছো? আবার সেকশন নিব। আচ্ছা, আবার সেকশন নিলে কি করতে হবে? ভিউ লেআউটে গিয়ে সেকশন ভিউতে ক্লিক করতে হবে ভিউ নাকি? শুনতে পাচ্ছ না? জি স্যার, জি শুনতে স্যার শুনতে পাচ্ছি আপনাকে। একটু মাঝে মধ্যে অনেক সময় হয় কি, এখানে কাজটা আগে ল্যাগ হয়, ওই ল্যাগ থাকে না। আমরাও স্যার দেখি স্যার। প্রবলেমের জন্য আমি এখানে স্লো করে ওখানে বসে থাকি, ভিডিওটা যাক, এটা খুব একটা ভালো। এনিওয়ে, তাহলে ক্লিক করে সেকশন ভিউতে ক্লিক করলে এখন আমরা প্রথম কি করতে হবে, এই না করতে হবে, ঠিক তো? Yes, sir. তাহলে ক্লিক ক্লিক দেওয়ার পরে দেখো এখন এই ছোট উইন্ডোটা যে আসলো, ছোট উইন্ডোটা দেখতে পাচ্ছো, একটা টিক মার্ক, একটা ক্রস এবং জি স্যার, দেখা যাচ্ছে। Yes, sir. হয়ে যে ওকে না দিয়ে আমরা ফিচার আছে এডিট, দেখতে পাচ্ছো দেখতেছি। স্কেচ হ্যাঁ, দেখা যাচ্ছে করব স্যার। করলেই এখন এখানে লাইন দেখাচ্ছে, আসলে সেকশনটা হবে মূলত ফরওয়ার্ড সেকশন। এখন যে কাজ করব না, এই আমার সেকশনে আমার স্ট্রেট শুরু হয়েছে ফাইন, এই মাঝখান দিয়ে একটু নিচে যাবে, তারপর এটার সেন্টার দিয়ে, তো তো ঠিক আছে, সেকশন লাইনটা আমরা চেঞ্জ করি এবং এটা তোমরা মাস্টার, তোমরা নিজেরাও চেঞ্জ করতে পারো খুব সহজভাবেই। আমরা অলরেডি স্কেচ নিয়ে আমরা বেশ জেনেছি, তাহলে আমরা স্কেচে চলে গেলাম। স্কেচে চলে যাওয়ার পরে একটা লাইন নিব, খুব সিম্পল একটা লাইন নিয়ে এখান থেকে শুরু করব, যে কোনো একটা জায়গায়, এখানে পিন হলো, ওকে হলো হওয়ার পরে একটু নিচের দিকে যাব, নিচের দিকে যে যেন এই সেন্টারটাকে ধরে, স্নিপ করে, এই সেন্টারটাকে ধরলো, এই অবস্থায় স্নিপ করে এই সেন্টারের মধ্যে দিয়ে পাস করিয়ে, সেটার মধ্যে পাস হয়ে এই লাইন পর্যন্ত। তাহলে দেখো এখন আমাদের লাইন কেমন হলো, এখন আমাদের লাইন একটা দেখাচ্ছে স্ট্রেইট সোজা এবং আরেকটা দেখাচ্ছে জাস্ট একটু নিচে নেমে এই দ্বিতীয় সার্কেলটার সেন্টার দিয়ে গিয়েছে, তাই না? এরকমই তো।
দুইটা লাইনই তো সবাই দেখতে পাচ্ছি। হ্যাঁ স্যার। এখন তাহলে আমাদের সেকশন লাইন হওয়া উচিত কেমন? বাম পাশ থেকে শুরু হবে, এরপরে নিচে নামবে, এরপরে ডান পাশে যাবে। তার মানে এই অংশ দরকার নেই, এটাকে ট্রিম করে দিই। তাহলে ট্রিমের কমান্ড নিলাম, ট্রিমের কমান্ড নিয়ে অংশটা ট্রিম করে দিলাম। এখন দেখো এটা কেমন হয়েছে। এখন কি ঠিক আছে? জি স্যার। কি তোমার স্ট্রেট যা সেন্টার দিয়ে পাস করবে এটাই। ওকে, আমি তাহলে ওকে দেই নাকি? শুনতে পাচ্ছ না আমাকে? হ্যাঁ স্যার, জি শোনা স্যার। যায়। শুনতে পাচ্ছ? তাহলে দেখতে হলো। আচ্ছা, ওকে। তাহলে এখন যে কাজটা করব, এখানে এই ড্রয়িংটাকে এক্সিট করব। এখন তো ড্রয়িং মোডে আছে, এই স্কেচ মোডে। তাহলে এইখানে তোমরা জানো এটাকে এক্সিট করলে এখানে ক্লিক করতে হয়। তো এক্সিট করলাম। এক্সিট করার পরেই এখানে একটা নতুন উইন্ডো চলে আসছে। আমাকে তারা বলতেছে যে লিগ্যাসি ফর শর্ট এন্ড স্ট্যান্ডার্ড ভিউ। তার মানে ওনারা বলতেছে যে স্ট্যান্ডার্ড, এটা আপনি যে কাজটি করছেন এটা স্ট্যান্ডার্ড ভিউ হচ্ছে না। তো আমি কি লিগ্যাসি ভিউটা করবো কিনা? ক্রিয়েট লিগ্যাসি ফর শর্ট এন্ড সেকশন ভিউ। তার মানে এরকম একটা সেকশন ভিউ আমি নিব, ক্রিয়েট করব। হ্যাঁ, আমি ক্রিয়েট করব। আর পরে আছে ক্রিয়েট স্ট্যান্ডার্ড সেকশন ভিউ। স্ট্যান্ডার্ডে তো আমার কাজ হলো না, তাহলে উপরের অপশনটাতে আমি ক্লিক করে নিচের অপশনে দিয়ে লাভ নাই। উপরের অপশনটা ক্লিক করলে এখন মাউসের এখন আমি কোনো জায়গায় রাখতে তো জাস্ট করলাম। তারপরে যে প্রবলেমটা হল, প্রবলেম নাই, সব ভাবেই হয়েছে। বিবি লেখা দেখাচ্ছে। বাম পাশের ফিচার উইন্ডোটা ঠিক আছে, একটা জায়গায় লেভেলের জায়গায় বি লেখা, এটাকে মুছে দিয়ে এটাকে এ করে দিই, তাহলে হয়ে, এবং আমি দিতে পারি ওকে। তাহলে এই সেকশনটা হয়ে গিয়েছে। কিভাবে করলাম? তোমরা কি দেখতে পাচ্ছ? জি স্যার। দেখা যায়। আচ্ছা, আমি আরেকটা সেকশন করি। আমাদের ড্রয়িং এ যাই, এখানে আমরা যে সেকশন হচ্ছে থেকে শুরু হবে, বি সেকশন থেকে শুরু হবে, সিলিন্ডারের সেন্টার দিয়ে পরে বামে যাবে। সেকশন আমরা আবার ক্রিয়েট সেকশন গেলাম, ভিউ লেআউটে চলে যাব। ভিউ লেআউটে এখান থেকে এখন সেকশন ভিউতে ক্লিক করব। ক্লিক করার ফিচার উইন্ডো, বাম পাশের ফিচার উইন্ডোটা আছে, এখানে দরকার নেই, সরি হরাইজন্টাল যেটা হবে করলাম, মাউস পয়েন্টার। তাহলে ড্রয়িং এ এখন আমার সেকশন শুরু হবে কোন জায়গায়? শুরু হবে নিচ থেকে, করবে এই সেন্টার দিয়ে পারি। লাইন করে তো আমার লাভ, এরকম স্ট্রেট লাইনের সেকশন। তো আমরা তাহলে আমরা যাব সেখানে গিয়ে আগের মতোই, পরেই আমরা দেখতে পাচ্ছি যে সে লাইনটাই। তো গিয়ে আবার একটা লাইন সেকশনটা আমরা আঁকি,
যেটা আমাদের দরকার একটু জুম করে বেটার হয়। তো এখানে ক্লিক করতে পারি, ক্লিক করে আচ্ছা ওই অপশনটা কোথায় ছিল, কোন পর্যন্ত ছিল, ইয়ে দিয়ে চলে যাবে হচ্ছে সেন্টারের, এই সেন্টার দিয়ে যাবে। ওকে, তাহলে আবার ড্রয়িং এ গিয়ে লাইনটা আমরা এইভাবেই ড্র করি। ড্রয়িং এর লাইনটা এখানে ক্লিক করলাম, লাইনটা ক্লিক করে জাস্ট এটার সেন্টার দিয়ে পাস হবে এরকম একটা স্নিপ করে, স্নিপিং হচ্ছে না, হ্যাঁ চলে যাবে এই বরাবর। এটাকে ট্রিম করে দিতে পারি, এখন এটা কেমন হলো একদম ছোট ছোট যে হোলগুলো পাস হয়ে চলে যাবে। আচ্ছা এটা যদি হয়ে ড্রয়িংটা আমরা এক্সিট করি নাই, তাহলে এই যে ড্রয়িং কি ক্লিক, ড্রয়িং বলতে যে এক্সিট করতে হবে, এক্সিট করলে এখানে বলা গেছে শর্টেন, আগের মতোই আমরা অন্য একটা সেকশন ভিউ। এখন এখানে দেখো আমার ঠিক নাই, ডিরেকশন দেখাচ্ছে লেফটের দিকে, সে তাকায় লেফটের দিকে দেখবে। ফিচার ম্যানেজারে গিয়ে এখানে তাহলে ফ্লিপ ডিরেকশনে ক্লিক করলেই সাথে সাথে এখন আমরা এটাকে এখানে রাখতে পারি, জাস্ট এটার নাম সিসি দেখাচ্ছে সেকশন, ফিচার ম্যানেজার থেকে এটাকে বি করে দিই, সি এর জায়গায় বি দিলাম। আচ্ছা বুঝতে পারলে যে সেকশন কিভাবে আমি আনলাম? জি স্যার। আচ্ছা এখন আমাদের আসলে সেকশনের এখন এর জন্য আর খুব বেশি কাজ নাই, আমাদের জাস্ট ডাইমেনশন দিতে হবে। ডাইমেনশন গুলো দেই, সম্পূর্ণ ডাইমেনশন আমি জাস্ট তোমাদের এখানে দিতে পারি। এই সবগুলো হ্যাচ পাল্টানো যায়, হ্যাচের অপশন আসবে সেখান থেকে পাল্টানো যায় সব। কাজ স্কেচের কিছু অংশ পারো চাইলে এখানে স্কেচ করতে, তো এত ডিটেইল। তো আমরা এখন তোমরা অ্যানোটেশনে গেলেও পাবে, অ্যানোটেশন যাবে দুটোতেই আছে, যে কোনো একটা ডাইমেনশনে ক্লিক করে ডাইমেনশন করি, তো সেভাবে আমরা ডাইমেনশনটা ধরে নাও থেকে টপ পর্যন্ত সেটা ফরচা এই 3D একে সরিয়ে দিই, স্কেলটা বোধহয় একদমই শীট প্রপার্টিস 1. তো কিছু জায়গা পাওয়া গেল, তাহলে স্মার্ট ডাইমেনশন সিলেক্ট করাই আছে। এই হচ্ছে ডাইমেনশন ছিল টপ থেকে বটম পর্যন্ত, স্মার্ট ডাইমেনশন ক্লিক করে আমরা এগুলোও দিতে পারি, 15 দিতে পারি 15। এরপরে আবার আমরা টপ থেকে এই টপ থেকে জাস্ট স্মার্ট ডাইমেনশন টপ থেকে এই বটমটা দিতে পারি, দিস ওয়ান বটমটা দিতে পারি যেটা ছিল 21 এবং এটা ছিল 26 এর মতো। এনিওয়ে আমরা ওইভাবে অনেকগুলো ডাইমেনশন দিতে পারি, এখানেও দিতে পারি,
এখানেও স্মার্ট ডাইমেনশনের মাধ্যমে এখানেও আমি দিতে পারি। এটার সার্কেলের ডায়া হচ্ছে 28 দেয়া যেতে পারে। তারপরে দিস সার্কেল এটা ডায়া হচ্ছে 40 এবং এগুলো সিলিন্ডারের জন্য 22 ডাইমেনশন আমরা দেই। দেখো জাস্ট হোলে ক্লিক করার পরেই এটা হোলের নিচের অংশ, বাইরের অংশতে ক্লিক করতে হবে। বাইরের অংশে ক্লিক করার পরে এখানে তোমরা কি দেখতে পাচ্ছ M12? জি স্যার, দেখতে পাচ্ছি। এখন এই M12 এ যদি ক্লিক করো, ক্লিক করার পরে এখন M12 এটা আসলে একটা কাস্টম লেখা। তুমি থ্রেড এই রেখেছো হোলটা, তো একে তুমি পরিবর্তন ক্লিক করা আছে এখান থেকে নিচের দিকে এখানে টেক্সটটা কি হবে MOD ডাইমেনশন, তার মানে এখান মোডে দিয়েছিলে আউটার ডায়া আর তো এখানে M12 দেখাবে। এখানে আরো কিছু লাইন আমি একটা এক্স যেতে পারে। ওকে, এটাকে একটু সরিয়ে দিই, M12 6 হোলস। তো ওকে, চাইলে ডাইমেনশন দিতে বলি যে অ্যানোটেশনে তোমরা দেখো অনেকগুলো অপশন আছে। তুমি নোট দিতে পারো, ব্যালন, মানে অনেক একটা ইঞ্জিনের ড্রয়িং করেছো, সেখানে প্রত্যেক জায়গায় ডাইমেনশন দেয়া বা পার্টের নাম বলা কঠিন। তো এরকম একটি বেলুন আমরা দিয়ে দিলাম যে এটা হচ্ছে এটা অমুক একটা পার্ট। হ্যাঁ, এটা আমরা এখানে বলতে পারি যে দিস ওয়ান, এটা নাম্বার দিয়ে দিলাম 1। এরকম অন্যগুলো দেয়া যায়। তো আমি বাম পাশে লিখে দিব যে সিলিন্ডার। আমরা আসলে ম্যাটেরিয়ালের এই পার্টের বিষয়গুলো দেখাচ্ছি না। এনিওয়ে এখানে অনেকগুলো অপশন আছে, আমরা এটাকে ডিলিট করে দিই, দরকার নাই। এরকম আরো অনেক অপশন আছে। হ্যাঁ, আচ্ছা, এখন আমরা আমাদের ড্রয়িং এর সাথে একটু মেলাবো। দেখো আমাদের ড্রয়িং এর সাথে ড্রয়িং এর উইন্ডোটা দেখতে পাচ্ছ? পুরো ড্রয়িংটা এই কি বলে যে জি স্যার, দেখতে পাচ্ছি পিকচারটা। গুলো কিন্তু তোমরা চাইলে বসে দিতে পারো এবং পরিবর্তন করতে পারো। একদম ওদের মতোই দিতে হবে। ওদের 3D ভিউটা আমাদের চেয়ে একটু ডিফারেন্ট, সেটাও আনতে পারবে। যে কোনো একটা ভিউ থেকে ক্লিক করে প্রজেক্টেড ভিউ আনলেই হবে। আমাদের সরাসরি 3Dটা এরকম আসছে, ওদেরটার মতো করা যাবে। যে কোনো একটা ভিউ নিয়ে সেটার প্রজেক্টেড ভিউ দেখলেই হবে। এক একটা প্রজেক্টেড 3D এক এক রকম। তো এনিওয়ে এখানেও তোমরা দেয়া হয়ে যায়। আরো এখানে ডাইমেনশন দিতে পারো, লিখতে পারো। তার মানে আমাকে সেভ করতে হবে। এটা হচ্ছে যে আমি ড্রয়িংটা শুধু রাখবো, তাহলে এটা ওপেন করার জন্য আমরা প্রথমে সেই সেভটা করি। যাওয়ার পরে আমাদেরকে মডেলে বলা হচ্ছে যে ওইটা নাম আসছে, অন্য একটা নাম। তো আমরা একটা নাম দিতে পারি, আজকের তারিখ দিতে পারি। এটা হচ্ছে 4141 ড্রয়িং 41 ড্রয়িং আমরা লিখলাম এবং এটার ফরম্যাটটা ড্রয়িং ফরম্যাটেই হবে। .drw অথবা .slddrw, এনিওয়ে যেটা হোক সমস্যা নেই, আমরা সেভ দিয়ে রাখি। তাহলে এটা ড্রয়িং হয়ে গেল। এটা একটা ওয়ে। আরেকটা হচ্ছে তুমি একটা পিডিএফ করে ফেলবে। পিডিএফ করলাম যাতে অন্য কাউকে দেওয়া যায়, সে পিডিএফ রিডার দিয়ে দেখতে পারে। তাহলে সেটা করার জন্য আমাকে খুব সিম্পলি ফাইলে চলে যেতে হবে। ফাইলে চলে গেলেই আমরা এখানে সেভ করতে পারি। সলিডওয়ার্কস মডেলই থাকুক, ডেস্কটপে সেভ করি বেটার। আচ্ছা থাক, এখানেই থাক। তো এটা এই সেভ এস ফাইল, এখানে গিয়ে আমরা এটাকে ইমেজও করতে পারি, অটোক্যাডের ফরম্যাটেও নিতে পারি। তো দরকার নাই অটোক্যাডের ফরম্যাটে নেওয়া। DWG দিলে অটোক্যাডেও ভিউ হবে। তো এনিওয়ে আমরা যেটা করব, পিডিএফ করব। কোথায় পিডিএফ? এই অ্যাডোব পোর্টেবল ডকুমেন্ট ফরম্যাট পিডিএফ। তো এই পিডিএফ করলাম, এটার নাম ওরকমই থাকুক, এখন সেভ দিয়ে দিই।
এর সেভ হয়ে গেল। এখন সেভ হয়ে গেলে আমরা গিয়ে দেখে আসি পিডিএফটা কেমন হলো। তোমরা কি আমার জাস্ট কথাগুলো শুনতে পাচ্ছ সব? জি স্যার, শুনতে পাচ্ছি। আচ্ছা, তাহলে এটা ছিল সলিডওয়ার্কস মডেলে চলে যেতে হবে। সলিডওয়ার্কস মডেল কোথায়? সলিডওয়ার্কস মডেলে চলে গেলাম। এখান থেকে এইটা 41 পিডিএফ ওপেন করি। ওপেন করলে এই জাস্ট এরকম ট্রাই। একটু জুম করলে বোধহয় ভালো দেখা যাবে। 100 দেখতে পাচ্ছ? এখানে পরিবর্তন করে দিতে পারো আর কি। এই ছিল ড্রয়িং। অত ডিটেইল আসলে দেখানো সম্ভব না, আমার অতটা সময়ও নাই আমাদের। পুরো একদম সব ডাইমেনশনগুলো দিয়ে তোমরা প্র্যাকটিস করতে পারো। তাহলে আমরা আমাদের সলিডওয়ার্কসের এইটা ক্লোজ করে দিলাম। আচ্ছা, তো এই ড্রয়িংটারও প্রয়োজন নেই, যেহেতু এটা হয়ে গেছে অলরেডি, এটাকে ক্লোজ করে দিই। আচ্ছা, এখন যে কথাটি বলতে চাই তা হচ্ছে সলিডওয়ার্কসের কথা আসার আগে ধরে নাও এই শীতের মৌসুমে তো তোমরা এই করো, এই ভ্যাসলিন ব্যবহার করো, তাই না? জি স্যার। এই ভ্যাসলিনের কিন্তু জাস্ট দুইটা অংশ, একটার মধ্যে ভ্যাসলিনটা থাকে এবং অন্যটা ক্যাপ, তাই না? আটকানো যায়। ওই মেরিল পেট্রোলিয়াম জেলি চিন্তা করো। তো এইটার মধ্যে কিন্তু দুইটা পার্ট আসলে, হ্যাঁ, এই দুইটা পার্ট আলাদা তৈরি হয়। এরপরে এদেরকে আমরা ভ্যাসলিন এর মধ্যে দেয়া হয়, এরপর এগুলো জাস্ট র্যাপিং করা বা আটকানোর পরে র্যাপিং করা হয়। তো তুমি যখন ড্র করবে তখন এই দুইটা পার্টকে আলাদা করতে হবে। একটা মেরিল পেট্রোলিয়াম জেলির যে অংশ, নিচের অংশ, বটম অংশ, যেটার মধ্যে ভ্যাসলিনটা অ্যাকচুয়ালি ক্যারি হবে, সেটা এবং তার সাথে ক্যাপটা দুটো কিন্তু আলাদা। একটা বোতলের ক্ষেত্রে চিন্তা করতে পারো, একটা বোতলও যখন তৈরি হয়, বোতলের কর্ক যেটা আছে সেটাও কিন্তু আলাদা তৈরি হয় এবং এই বোতলটাও আলাদা তৈরি হয়। বা কমপ্লেক্স বোতল হলে হয়তো ভিন্ন ভিন্ন পার্ট থাকতে পারে, সেগুলো আলাদা আলাদা হ্যান্ডেল সিস্টেম থাকলে সেগুলোও আলাদা তৈরি হয়। এই আলাদা তৈরি হলে এগুলোকে ড্রয়িংও আলাদা করতে হয়। মডেল হিসেবে তুমি যখন পার্ট করবে, তো নর্মালি এই মোডে গিয়ে এটাকে কি বলে, এই নিউতে গিয়ে আমরা যদি এই মোডে যাই, পার্ট মোডে গিয়ে এগুলো কাজ করে। যে প্রথমে আমি একটা বোতলের কর্ক আঁকলাম পার্ট মোডে, সেভ করে অন্য আরেকটা পার্ট মোডে ওপেন করে সেখানে আমরা পুরো বোতলটা ড্র করলাম। এরপর এই দুটোকে অ্যাসেম্বলি করতে হয় দেখানোর জন্য, এবং এই অ্যাসেম্বলিরও আবার ড্রয়িং করানো যায় আলাদা আলাদা পার্ট ওপেন করে করে। তো যাই হোক, আমরা অত ডিটেইল দেখবো না। তো আমরা এখানে সলিডওয়ার্কসে এখন অ্যাসেম্বলি মোডে চালু করব। অ্যাসেম্বলি মোডে এই অ্যাসেম্বলিগুলো কিভাবে করে? অ্যাসেম্বলি করা তেমন কিছুই না, পার্ট তো আগে থেকেই ড্র করা থাকে, সেগুলোকে এক একটা করে রিলেশন দেয়া, যে রিলেশন দিয়ে একটা আরেকটার সাথে আটকে থাকবে, এতটুকুই। তো আমরা অ্যাসেম্বলি মোডে ক্লিক করে ওকে দিলাম। অ্যাসেম্বলি মোডে ক্লিক করলেই দেখো আমাকে এখানে কি দেখাচ্ছে, পুরো একটা উইন্ডো ওপেন হয়ে আছে। এখানে তারা জাস্ট বলতেছে যে ফাইল সিলেক্ট করতে। তো এটা আমি ক্যান্সেল করে দিই কিছু বোঝার আগে। আমি ক্যান্সেল করে দিই। বাম পাশে আবার ফিচার ম্যানেজারের মধ্যেও দেখতে পাচ্ছি এখানে বেশ কিছু সমস্যা বলতেছে, আরো কিছু ডকুমেন্টস কোনো ওপেন নাই, এটাকেও একটা ক্রস দিয়ে দিই। আচ্ছা, এখন উইন্ডোটা মোটামুটি কিন্তু আমাদের পার্টের উইন্ডোর মতোই মনে হচ্ছে, তাই না? একটু ডিফারেন্ট আছে। সেটা কেমন? এখানে এই রিবন বারের দেখলেই আমরা টুকটাক বুঝতে পারি যে এখানে অ্যাসেম্বলি নামের একটা নতুন ট্যাব চলে এসেছে এবং তার আন্ডারে কিছু রিবন আছে। লেআউট নামের আরেকটা ট্যাব, এটা আমাদের স্কেচের মতোই অনেকটা। তো এই দুইটাই এখানে নতুন মনে হচ্ছে, আর বাদ বাকি সব আগের মতোই। এমবিডি, হ্যাঁ, এটাও প্রবাবলি নিউ। এটা তো ড্রয়িং এর অংশ, এনিওয়ে সমস্যা নাই। তো আমরা এই অ্যাসেম্বলি ট্যাবে আমরা যে কাজটা করব মূলত, হ্যাঁ,
তো অ্যাসেম্বলি ট্যাবে ইনসার্ট কম্পোনেন্ট, এখানে যদি ক্লিক করি আমি এখন এই পার্টগুলো আনবো। তো আমার আগে থেকেই 2-3টা সিম্পল পার্ট ডাউনলোড করা আছে, তো সেগুলো দিয়ে অ্যাসেম্বলিটা তোমাদের দেখাবো। তো ইনসার্ট কম্পোনেন্টসে ক্লিক করলাম। ক্লিক করার পরে এই অ্যাসেম্বলি মোড ওপেন করলে যে অপশনটা এসেছিল সেটাই এসেছে। তো এখন আমি আমার মডেলগুলো সেভ করা আছে মূলত ডেস্কটপে এই অ্যাসেম্বলি নামের একটা ফোল্ডারে। তো আমি এই অ্যাসেম্বলির মধ্যে 4টা পার্ট আমার কাছে আছে, হ্যাঁ এই 4টা। তো এই 4টা পার্টকে আমি একসাথে সিলেক্ট করি। একসাথে সিলেক্ট করে এদেরকে এখন আমি ওপেন দিব। ওপেন দিলাম। ওপেন দেওয়ার সাথে সাথেই দেখতে পাচ্ছ আমার মাউসের মধ্যে একটা কিরকম একটা পার্ট চলে আসছে। তার মানে ওর যে কাজ হবে প্রথম থেকে 1 2 3 4, আমি যখন এখন আছে 1 নাম্বারটা, এটাকে যদি ক্লিক করি তাহলে ক্লিক করলে সাথে সাথে এটা সেট হয়ে যাবে। এরপরে আমার মাউস পয়েন্টারে চলে এসেছে 2 নাম্বারটা। তো ওকে ঠিক আছে, 2 নাম্বারটাতেও ক্লিক করলাম। এরপরে আবার 3 নাম্বারটা, এবং তোমরা দেখতে পাচ্ছ বাম পাশের ফিচার উইন্ডোতেও কিন্তু একটা একটা করে কমে যাচ্ছে। তো এই 3 নাম্বারটাও ক্লিক করলাম। এরপরে আসতেছে আরও একটা 4 নাম্বারটা, তো এটাতেও ক্লিক করলাম। তাহলে ক্লিক করার পরে এই হচ্ছে আমার অ্যাসেম্বলি 4টা পার্ট। এগুলোকে 4টা পার্ট আলাদা আলাদা ড্র করা, এদেরকে আমি অ্যাসেম্বল করব একসাথে। তো এই অ্যাসেম্বল করার জন্যে প্রথমে এইটার উইন্ডোটা আমরা একটু জেনে নিই। সেটা হচ্ছে আমরা যদি মাউসের মিডল বাটন ক্লিক করি তাহলে কি হয়, পার্ট মোডে কি হতো বলো তো? স্যার আমরা ফিরে দেখাইতাম স্যার। স্যার বিভিন্ন অ্যাঙ্গেলে। এখানে আমরা ক্লিক করলে, হ্যাঁ আসলেই তা হচ্ছে সব পার্ট সহ সে রোটেট করে, মানে যে পার্টের অবস্থান যেখানে আছে সেখানে থেকেই সে এই রোটেশনটা করবে। আচ্ছা, এটা ভালো। আর লেফট ক্লিক কিছু ছিল তখন, লেফট ক্লিক পার্ট মোডে লেফট ক্লিক করে আমরা কি করতে পারতাম? আচ্ছা, আমরা যদি মাউসের মিডল বাটন ক্লিক করে কন্ট্রোল চেপে ধরতাম তখন কি হতো? এরকম প্যান করা যেত না? জি স্যার। এই দুটো কিন্তু এখানেও আছে, সমস্যা নাই, ওকে ফাইন। তার সাথে সাথে আমার এখন যেটা দরকার ইন্ডিভিজুয়াল পার্টকে সরানো। ধরে নাও এই ওয়াশারটাকে আমি সরাবো। ওয়াশারটাতে লেফট ক্লিক করে একদম ধরে রাখবো মাউস হোল্ড করে ধরে রেখে এখন কিন্তু আমি নড়াতে পারছি, সরতেছে। একটা ঝামেলা গেল। এই পার্টের ক্ষেত্রেও আমি চেষ্টা করে দেখতে পারি, ওকে ফাইন, ভালো। এটা হ্যাঁ এটাও গুড, কাজ করতেছে। কিন্তু আরো একটু প্রয়োজন হয়, এই ওয়াশারকে ধরে নাও আমি যদি একে রোটেট করাতে চাই, সেটা করার ওয়ে আছে। সেটা করার জন্যে লেফট মাউস ক্লিক করে ধরে রাখলে, নড়াচড়া করলে ড্র্যাগ হয়, মানে পার্টটা নড়ে চলে যায়। আর যদি এই পার্টেই তুমি রাইট মাউস ক্লিক করে ধরে রাখো, হোল্ড করো এবং নড়াচড়া করো, তাহলে দেখবা শুধু এই পার্টটা রোটেট হবে। রাইট মাউস বাটন, হ্যাঁ রাইট, মিডল না, রাইট। তো রাইট মাউস বাটনে তুমি এটাকে রোটেট করাতে পারবে, এটা ভালো। আচ্ছা, অন্যটার ক্ষেত্রে ট্রাই করি। এটার ক্ষেত্রে ট্রাই করতে পারি। রাইট মাউস বাটন ক্লিক করে ড্র্যাগ করলে এটা আসলে রোটেট হবে। ওকে, এখন আমার তো এই পার্ট আসলে, এই যে দেখো বাম পাশের ফিচার ম্যানেজারে পার্টগুলো নাম এসেছে। এটা হচ্ছে একটা পার্ট, এটা একটা পার্ট, এটা একটা পার্ট, এটা একটা পার্ট, এবং এই প্রথম যে পার্টটা, এই পার্টের নামের পাশে একটা এফ দেখতে পাচ্ছ, এফ, ছোট হাতের এফ। এটার মানে হচ্ছে, অর্থাৎ এই পার্টটাকে আমরা যখন প্রথম 1 নাম্বার পার্ট তো প্রথমে আনলাম, এটা অরিজিনের সাথে একদম অরিজিনে আছে, তো এটা ফুললি ডিফাইন্ড বাদ দেওয়া যায়। আর অন্যগুলোর ক্ষেত্রে মাইনাস মানি, এগুলো ফুললি ডিফাইন্ড না। তো একটা পার্টকে ফুললি ডিফাইন্ড করতে হলে তাকে 3টা রিলেশন দিতে হয়। তো সেগুলো আমরা আসছি আস্তে আস্তে। তো প্রথমে আমরা যে হচ্ছে একটু ঘুরিয়ে দিতে পারতেছো যে এটা কি বলে, এই মনে করতে পারো এই স্ক্রুটা এখানে এসে বসবে, ঠিক না? এই স্ক্রুটা এখানে এসে বসবে, ঠিক? জি মোটামুটি বোঝা যাচ্ছে। আচ্ছা, এখন আমার যদি বের করতে হয় একটা থেকে আরেকটা
মানে এই পার্টটাই আরেকটা স্ক্রু আবার আমি ওপেন করে আনবো না, এখান থেকে কপি করা যাবে। সেটা কিভাবে? তুমি লেফট থেকে দেখো, আমি লেফটে ক্লিক করলে এগুলোর চেইন, এটা হচ্ছে ওয়াশারটা, এটা তো যাই হোক, আমাকে সরাসরি যেটা স্ক্রু, এই 3 নাম্বারটা হচ্ছে স্ক্রু। কন্ট্রোল চেপে ধরে আসলাম, কন্ট্রোল চেপে ধরে, সেখান থেকে কন্ট্রোল চেপে ধরে নিয়ে আসলাম, এই তো হয়ে গেল আরেকটা। এখন যদি আরেকটা করা যায়, আরেকটা ব্যাপার করা যেতে পারে যে এই পার্টটাকে তুমি ক্লিক করলে কন্ট্রোল চেপে ধরে, নরমালি যদি নড়াচড়া করবে, তাই না, বেন্ড করবে, ওকে। কিন্তু যদি যাও কন্ট্রোল চেপে ধরলে এটার একটা মানে এটা কপি হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছ? লেফট বাটন ক্লিক করলে নরমালি হয়ে যায়, এই ড্র্যাগ হয়, ক্লিক করে ধরে সরালে। আর যদি কন্ট্রোল চেপে ধরি তাহলে কপি হয়ে যায়। আচ্ছা, আমরা আমাদের কাজে যাই। সেটা হচ্ছে আমরা তো যেটা আমি করতে পারি সেটা হচ্ছে ওয়াশারটাকে, ওয়াশারটা পরে দিব, আগে এটাকে দিই, স্ক্রুটাকে। তাহলে স্ক্রুর এই যে অংশটা, স্ক্রুর এই যে সার্কুলার যে অংশটা আছে সিলিন্ডার টাইপের, সেই অংশটা কোথায় ঢুকে যাবে? এই ইন্টারনাল সিলিন্ডারের মধ্যে। এই সিলিন্ডারের মধ্যে ঢুকে যাবে না? হ্যাঁ জি স্যার। তাহলে আমি যে কাজটা করব, এখন এই অ্যাসেম্বলির ট্যাবে চলে যাব। অ্যাসেম্বলির ট্যাবে চলে গেলে এখানে দেখো ইনসার্ট কম্পোনেন্টের পাশে মেইট নামের একটা অপশন আছে, মেইট। তো এই মেইটে যদি আমি ক্লিক করি, মেইটে ক্লিক করলে এই বাম পাশের ফিচার উইন্ডোটাও পরিবর্তন হয়ে যাবে, অলরেডি হয়ে গিয়েছে পরিবর্তন। এবং সেখান থেকে দেখতে পাচ্ছি আমি মেইট করতে চাই, এটা দেখা দরকার নেই, আমি এখানে আসি। এই স্ক্রুটার জাস্ট সিলিন্ডার সাইডটা, স্ক্রুটার বাইরের সাইডটা, স্ক্রুটার এইটা, লেফট ক্লিক করব, একটা লেফট ক্লিক ছেড়ে দিয়েছি। তার সাথে সাথে স্ক্রুটার এই বাইরের এই সিলিন্ডার অংশটা মিশবে কার সাথে? এই বক্সের ভেতরের ইন্টারনাল অংশের সাথে। এই দুটো ক্লিক করব, ক্লিক করার পরে দেখো ভেতরে ঢুকে গিয়েছে এবং আমাকে দেখাচ্ছে, আমাকে এখানে একটা ছোট্ট উইন্ডোর মাধ্যমেও দেখাচ্ছে যে রিলেশনটা কি, কনসেন্ট্রিক মানে কি? দুটোর সেন্টার একই। হ্যাঁ, তাহলে এটা এখান থেকেও আমি ওকে দিতে পারি, অথবা এই যে এই বাম পাশের ফিচার উইন্ডো থেকেও এখানে রিলেশনটা দেখাচ্ছে কনসেন্ট্রিক, একে আমি ওকে দিতে পারি। তো ওকে দিয়ে দিলাম। ওকে দিয়ে দিলে যে কাজটি হলো, এটা কিন্তু এখানে লেগে গিয়েছে মনে হচ্ছে, কিন্তু এটা এখনো ফুললি ডিফাইন্ড না। তুমি যদি একে ধরলে আপ ডাউন করাতে পারবা, নিচে দিতে পারবা, উপরে আনতে পারবা, কেননা এরা কনসেন্ট্রিক ঠিক আছে, দুটার সেন্টার একই জায়গাতে থাকবে, কিন্তু উপরে নিচে যাবে না এরকম কিছু বলা হয়েছে? এরকম কিছু তো বলা হয় নাই। উপরে নিচে তো যেতে পারে, এই সেন্টারকে একদম দুটোর সেন্টার ঠিক রেখে উপরে নিচে যেতে পারবে না? পারবে। এরকম কোনো রিলেশন তো দেয়া নাই, শুধু রিলেশন দেয়া আছে দুটোর সেন্টার একসাথে, কনসেন্ট্রিক একটা রিলেশন দেয়া আছে। এবং তোমরা দেখবে এই রিলেশন, আমি যদি এই মেটের ফিচার উইন্ডো থেকে এটা ক্রস দিয়ে দিই, এখানে দেখতে পাচ্ছ এই বাম পাশের ফিচার উইন্ডো মেট নামের একটা অপশন, এখানে যে কনসেন্ট্রিক একটা রিলেশন, কনসেন্ট্রিক দেখাচ্ছে। এনিওয়ে, আমাকে আরেকটা রিলেশন দিতে হবে। এই রিলেশন দিয়ে আসলে হলো না। এই রিলেশন দিলাম, ঠিক আছে, দুটো কনসেন্ট্রিক থাকবে, দুটোর সেন্টার পরিবর্তন হবে না, দ্যাটস গুড। কিন্তু আরেকটা রিলেশন আমি দিতে পারি, সেটা হচ্ছে আমি মেইটে ক্লিক করলাম। মেইটে ক্লিক করে এটা টপ সারফেস, হ্যাঁ, এই স্ক্রুটার টপ সারফেস এবং এটাকে কি বলে, এই বক্সটার টপ সারফেসই বলি, তাহলে বক্সটার টপ সারফেস, এই দুটো টপ সারফেস একসাথে থাকবে। এই দুটো টপ সারফেসে ওইটাকে ক্লিক করছি, এটাকে ক্লিক করলাম, ক্লিক করার পরে এখানে আমাকে রিলেশন দেখাচ্ছে। রিলেশন আমরা এই ছোট উইন্ডো থেকে না দেখতে চাইলেও বাম পাশের ফিচার ম্যানেজার থেকেও দেখতে পারি। রিলেশনটা কি আছে? কোইন্সিডেন্ট, তাই না? কোইন্সিডেন্ট জি স্যার। কোইন্সিডেন্ট মানে ওই ফেস এবং
দিস ফেস একই সাথে থাকবে। হ্যাঁ, তাহলে কোইন্সিডেন্ট থাকলো, আমি ঠিক করে দিলাম। তাহলে এখন হয়ে গিয়েছে। এখন কিন্তু আর তুমি একে ধরে ক্লিক করলে আর উপরে নিচে নেওয়া সম্ভব না, কিন্তু উপরে নিচে না নিলেও একে তুমি রোটেট করাতে পারবে, ঘোরাতে পারবে, এরকম করে ক্লিক করে ধরে ঘোরাতে পারবে। কিন্তু সেটা আসলে বোঝা যাচ্ছে না, কেননা পুরোটাই একটু নীল রঙের, বা এখন ক্লিকের কারণে নীল রং হয়েছে বা সবুজ রঙের ছিল। একে ঘোরালে খুব একটা, আর এটা ঘোরানোর অবস্থাটা থাকুক, কেননা আমরা তো এটা স্ক্রু ঘুরিয়েই কি করতে হবে, তো আলটিমেটলি থাকুক, ওই অংশের সমস্যা নাই। যদি এই রোটেশনটাকেও আমরা ডিফাইন করে দিতাম, দুটো রিলেশন দিয়েছি, আরেকটা রিলেশন দিতাম, তিনটা রিলেশন, তাহলে এটা আলটিমেটলি আর রোটেটও করতো না, মানে এইভাবে রোটেট করার কোনো সুযোগ নেই। সেটাও করতে পারো, সেটা করা যাবে যে আমরা এই যে এই স্ক্রুটা আছে, সেই স্ক্রুর একটা প্লেনের সাথে এই বক্সের একটা প্লেনকে প্যারালাল করে দিব, তাহলেই হবে। স্ক্রুর প্লেনের সাথে বক্সের প্লেন প্যারালাল, সো আলটিমেটলি আর রোটেট করার কোনো সুযোগ নেই। এনিওয়ে সেটা থাকুক। তো আমরা এখন এই পার্টটাকে এখানে সেট করব। এই পার্টটাকে আগে আমরা একটু রোটেট করিয়ে নিলে এখন মোটামুটি দেখা যাচ্ছে ভালো। তো আমরা যে কাজটি প্রথমে করব সেটা হচ্ছে এই পার্টের দিস সারফেস, আমার কিন্তু মেটে ক্লিক করা আছে অলরেডি। হ্যাঁ, মেটে কিন্তু অলরেডি ক্লিক করা আছে, মেট, এজন্য বারবার করতেছি না। এই সারফেসের সাথে এই ভেতরের সারফেসটা, এটাতে ক্লিক করব। দুটো সারফেসে ক্লিক করা মাত্রই আমাকে একটা রিলেশনের কথা বলতেছে, কোইন্সিডেন্ট মানে একটা আরেকটাকে টাচ করে থাকবে। হ্যাঁ, তো ঠিক আছে, দিলাম কোইন্সিডেন্ট রিলেশন, ওকে থাকুক। এখন দেখো এরা কিন্তু টাচ করে আছে, আমরা সাইড থেকে দেখলে ভালো বুঝতে পারবো। এরা কিন্তু টাচ করে আছে, বাট উপরে নিচে তাদের যেতে কোনো সমস্যা নেই। এখন কি মনে হচ্ছে যে ডানে চলে গিয়েছে, তাই না? আসলে কিন্তু ডানে চলে যায় না, সে অনেক দূরে চলে গিয়েছে। দেখো অনেক দূরে, কোইন্সিডেন্ট রিলেশন সে রেখেছে ঠিকই, কিন্তু অনেক দূরে চলে গিয়েছে। একে আবার কাছে নিয়ে আসি, মানে কোইন্সিডেন্ট রিলেশন দেওয়ার কারণে তারা ওই জাস্ট সারফেসটা একটা ওই টাচ করেই থাকবে। টাচ করা মানে একদম সারফেসের সাথে, এটাকে কিভাবে বলা যায়, সারফেসের সাথে ঠিক থাকবে, কিন্তু সে যেতে পারবে, অন্যদিকে যেতে পারবে। কিন্তু সারফেসটার সাথে যে টাচ করলে, এই সারফেসটাকে যদি আমরা এক্সটেন্ড করি, দিস সারফেসকে যদি এক্সটেন্ড করি এদিকে বরাবর, সব জায়গাতেই দেখা যাবে ওই টাচ করেই তার মুভমেন্টটা হবে। ওকে, তো এটা হলো না আসলে। আলটিমেটলি আমরা যেটা কাজ করতে চেয়েছিলাম, কোইন্সিডেন্ট হলে আরো একটা রিলেশন আমরা দিতে পারি। এখানে অ্যাঙ্গেলটা মেনটেন হচ্ছে না, হচ্ছে না, তাহলে অ্যাঙ্গেলটা মেনটেন করতে পারি আমরা, নিচের সাথে অ্যাঙ্গেলটা মেনটেন করি, রিলেশন দিতে পারি। আমাদের কিন্তু মেইট অলরেডি ক্লিক করা আছে। হ্যাঁ, কাজটি করতে পারি, এই সারফেস এবং এদেরকেও আমরা ইনসিডেন্ট। ওকে, তো এখন দেখো, তো মোটামুটি এখন দুটোই কোইন্সিডেন্ট হয়ে গেল। এখন মুভমেন্ট করাতে ক্ষেত্রে এটা মেনটেন হবে, এটা কোইন্সিডেন্ট রিলেশনও মেনটেন হবে, আর ওটার কোইন্সিডেন্ট রিলেশনও মেনটেন হবে। বাট এখন শুধু দিতে পারবে না, কিন্তু অনলি ডানে বামে, উপরে নিচে কোইন্সিডেন্ট রিলেশন হয়ে যাওয়ার চান্স নেই। উপরে নিচে আমি মাউস পয়েন্টার নিলেও তারা যাচ্ছে না। ওকে, তাহলে আমরা আরেকটা রিলেশন দিতে পারি, একটু খেয়াল করতে হবে এখানে। এই দেখো, এখন যদি এটাকে কোইন্সিডেন্ট রিলেশন দেই, দিস সারফেস আর দিস সারফেস কোইন্সিডেন্ট রিলেশন দিলে কি ঘটনা ঘটতে পারে তোমাদের মনে হয়? এরা কিন্তু অ্যাঙ্গেল ডিফারেন্ট, দেখেছো? অ্যাঙ্গেল কিন্তু জাস্ট আলাদা। এখন কোইন্সিডেন্ট রিলেশন দিলে সে নিতে পারবে না। কোইন্সিডেন্ট রিলেশন যদি আমরা দেই, ধরো মেট তো করাই আছে, দিয়ে দেখি, দিস ওয়ান কোইন্সিডেন্ট দিলাম, হচ্ছে না। এখানে ক্লিক করলেই বলতেছে প্লিজ সিলেক্ট মেট টাইপ। তো আমি এখানে কি কোইন্সিডেন্ট দিব? হ্যাঁ, কোইন্সিডেন্ট, কারণ সে অটোমেটিক ধরতেছে না যে কোন ধরনের টাইপ হবে। আমি কোইন্সিডেন্ট ক্লিক করে ওকে দিলাম। এখন তারা বলতেছে অ্যাড দিস মেট অ্যান্ড ব্রেক আদার মেট টু, মানে এই মেটটা যদি আমি অ্যাড করতে চাই, এই রিলেশনটা, তাহলে অন্য আরেকটা রিলেশনকে ব্রেক করতে হবে। কারণ যেহেতু অ্যাঙ্গেল একরকম না, তার মানে
তাহলে অ্যাঙ্গেল পরিবর্তন করতে হবে, তাহলে নিচের সাথে যে কোইন্সিডেন্ট রিলেশন সেটা থাকবে না। তো আমি সেই কাজ করলাম না, তাহলে আরেকটা রিলেশন ব্রেক হয়ে যাবে। তো এই মেটটা করলাম না আসলে। হ্যাঁ, তাহলে আমরা কি করতে পারি, একটা কাজ করতে পারি, কোইন্সিডেন্ট করব কিন্তু এই সারফেসের সাথে, দিস সারফেসের সাথে এই এজ, এই সারফেসের সাথে এই কর্নার, কর্নার তো কোইন্সিডেন্ট হতেই পারে। এই তাহলে কর্নার কর্নার কোইন্সিডেন্ট করে দিয়েছি। দেখো এই কর্নার এবং এই সারফেস একই লাইনে আছে, একই লাইনের মতো আছে। তো এখন কিন্তু এটা ফুলি ডিফাইন্ড, এবং ফুলি ডিফাইন্ড এই কিন্তু আর কোনো মুভ করতেছে না। একে কিন্তু এখন আর কোনোভাবেই মুভ করানো যাবে না, ডানে বামে উপরে নিচে কোনোভাবেই মুভ করানো যাবে না। এবং তোমরা দেখতে পাচ্ছ যে এখানে এই যে 11.4 এর যে পার্টটা, 11.1.4 এই পার্টটা কিন্তু ফুললি ডিফাইন্ড হয়ে গিয়েছে। হ্যাঁ, ফুললি ডিফাইন্ড হয়ে গিয়েছে। আমি একটু ভুল বলেছিলাম, এই এফ থাকা মানে হচ্ছে ফিক্সড, সেটা নড়বে চলবে না আর কি। হ্যাঁ, ফিক্সড। আর ফুললি ডিফাইন্ড হলে তার আগে কোনো মাইনাস সাইন থাকবে না। মাইনাস সাইন থাকা মানে সে ফুললি ডিফাইন্ড না, সে তার এখনো একটা রোটেশন বা মুভমেন্ট বাকি আছে, সেটাকে ফিক্স করে দিলেই সে ফুললি ডিফাইন্ড হয়ে যাবে। আর এফ মানে হচ্ছে ফিক্সড, ওইটাকে ফিক্স করা আছে অরিজিনে আসলে। তো তোমরা কি এই আমি যা দেখালাম এগুলো কি বুঝতে পারলে মোটামুটি? বুঝতেছি স্যার মোটামুটি। আচ্ছা, তাহলে আমরা ওয়াশারের কাজটা করে ফেলি। আমাদের একটা ওয়াশার লাগাতে হবে এখানে। তো এই ওয়াশারের কাজটা যদি আমরা করতে চাই, ওয়াশারটাকে একটু ধরে পাশে নিয়ে আসি, বেটার এইভাবে দেখলে ভালো হয়। এটা রোটেট করাতে হবে। তো রোটেট করিয়ে, আচ্ছা আমরা যে কাজটা করতে পারি, যেহেতু ওয়াশার এখানে লাগবে, ওয়াশারকে আচ্ছা রিলেশন দিয়ে দিই, মেটে চলে যাই। ওয়াশারের এই সারফেসটা, এই ইন্টারনাল সারফেসটা, এই দুটো হবে কনসেন্ট্রিক। হ্যাঁ, তাই না? কনসেন্ট্রিক হবে রিলেশন, তার মানে এদের সেন্টার একই থাকবে। এই তো এদের কনসেন্ট্রিক রিলেশন হয়ে গেল। এখন আমরা যে বিষয়টা দেখতে পাচ্ছি যে এদের সেন্টার সবসময় সেম, সেন্টার সবসময় সেম, বাট এর কিন্তু মুভমেন্ট করতে পারবে। সেন্টার সবসময় সেম, কিন্তু এই সেন্টারকে ঠিক রেখে ডানে বামে উপরে নিচে করা সম্ভব, রোটেট করতে পারবে, রোটেট করতে পারবে যেহেতু সেন্টার ঠিক, তাহলে রোটেট করার সুযোগ আছে। তাহলে একে আবার আরেকটুই করি, একে আরেকটা রিলেশন দিয়ে দিই। আরেকটা রিলেশন দেওয়া যেতে পারে এভাবে যে দিস পোর্শন, এই পোর্শনটা এবং দিস পোর্শন, এই দুটোকে একদম একই সাথে টাচ করে থাকবে, কোইন্সিডেন্ট। তাহলে এখন যে কাজটি হলো, আমরা কোইন্সিডেন্ট দিয়ে দিলাম। এখন কোইন্সেন্ট্রিক আছে, কনসেন্ট্রিকটাও আছে এবং কোইন্সিডেন্ট হয়ে গেল। কিন্তু এরপরেও এটা নাম্বার হচ্ছে 2, দেখতে পাচ্ছ না? এখনো কিন্তু রোটেট করে, এটা এখনো কিন্তু রোটেট করে। আচ্ছা, এই রোটেশনটা দেখাতে চাইলে তোমাদের যেটা যে ফ্রন্ট প্লেনটা আছে, এর ফ্রন্ট প্লেনটাকে 11.2 এর ফ্রন্ট প্লেনটা জাস্ট ভিউ, এখন বুঝতে, এখন যদি একে প্লেনটা ভিউ হলো কিন্তু দেখাচ্ছে না। আচ্ছা, প্লেনটা দেখা গেলে সুবিধা হতো, এটাকে আমরা রোটেট করলে এই যে এদের প্লেনটাতে ক্লিক করলেই চেঞ্জ হয়ে যেত। আমরা কোনটার প্লেন দেখতেছি? আচ্ছা যাই হোক, আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে এটা রোটেশন আছে, যদি বোঝা যাচ্ছে না। এখন যদি রোটেশনটাকেও তুমি ফিক্স করতে চাও করতে পারবে, তাহলে করি, রোটেশনটাকে ফিক্স করে দিই। রোটেশনটাকে, এবং তোমরা এটার যে রোটেশন আছে সেটা এখান থেকে দেখতে পাবে, সিম্বল আছে, মানে একটা দুইটা এখনো মুভমেন্ট করা যাবে। তো এটা আমরা করতে চাইলে মেটে আবার চলে যাব। মেটে গেলে এখান থেকে যেটা করতে পারি যে দিস ওয়াশার, হ্যাঁ এই ওয়াশারের ফ্রন্ট প্লেন, ওয়াশারের ফ্রন্ট প্লেনের সাথে আমাদের যে ইয়ে আছে, আমরা একটু দেখে নিই বড়, ওয়াশারের ফ্রন্ট প্লেনের সাথে আমাদের রাইট প্লেন এই দুটো এবং সেকশনের রাইট প্লেন এরা প্যারালাল করে দিলাম, ওকে দিয়ে দিলাম। এখন আলটিমেটলি
এটা কিন্তু ফুলি ডিফাইন্ড হয়ে গেল হ্যাঁ। তা আমি এটাকে ক্রস করে দিই, তোমরা দেখতে পাচ্ছ এই 2 নাম্বার এটা ফুলি ডিফাইন্ড। ঠিক আছে, এটা এখন আর কোনো রোটেশনও হবে না, আপ ডাউন মুভমেন্ট কিছুই হবে না। ঠিক আছে, এতটুকু তো বুঝতে পারলে তাই না? জি স্যার। আচ্ছা, এখন এইভাবে অ্যাসেম্বলি মূলত করে। আরো অনেক রিলেটেড রিলেশন দেয়া ওকে ভেতরের দিকে ঢুকতে থাকে যেমন আমরা করে থাকি, সেগুলো করা যায়। বাট এত কিছু আসলে এই সময়ের মধ্যে আমরা দেখাবো না, বা তোমাদের যাদের ইন্টারেস্ট আছে তারা এগুলো নেট সার্চ করে করে শিখে নিতে পারবে। আমরা আরেকটা অ্যাসেম্বলি দেখবো, হ্যাঁ, এটা আমরা সেভ করলাম না। হ্যাঁ, দেখো আমি আবার নতুন করে নিউ চলে গেলাম, অ্যাসেম্বলি মোড দিয়ে ওকে দিলাম, এবং আমার কাছে অ্যাসেম্বলির, তাহলে আমি ডেস্কটপে গিয়ে আমার আরো কিছু পার্ট আলাদা করা আছে। এই অ্যাসেম্বলি টুতে এই 2টা পার্ট আমরা অ্যাসেম্বল করব। তো ওপেন দিলাম, ওপেন দিলে এই প্রথম যেটা আসবে ফিক্সকে বাদও দেওয়া যায়। তো আমি এটাতে ক্লিক করলাম এবং তারপর তো এই পার্টটা হচ্ছে একটা, দেখতেই পাচ্ছ তো, একটা হচ্ছে একটা প্লেট মধ্যে যদি আমরা আরেকটু ভালো করে দেখি, এই প্লেটের মধ্যে এই বোল্টগুলো বসবে। তো আমরা এখন এই বোল্টকে প্লেটের মধ্যে বসিয়ে দিব। এটা হচ্ছে একটা টপ প্লেট, তার নিচে আবার আরো একটা প্লেটের সাথে লাগবে, এবং এখানে এতগুলো বোল্ট, অনেকটা ফ্লেঞ্জের মতো, হ্যাঁ বলতে পারো, এই বোল্টগুলো লাগবে। তো আমরা কাজ করি, আমরা যে কাজ করতে পারি এটা হচ্ছে একটা রিলেশন দেব। এখন এই অ্যাসেম্বলি থেকে আমি চলে যাব মেটে গিয়ে আমি এটার সার্কেল, আউটার সার্কেল এবং এটার আউটার সার্কেল, এই দুটোকে করে দিব কনসেন্ট্রিক, দুটোর কনসেন্ট্রিক রিলেশন থাকবে। তাহলে কিন্তু কি হয়ে গেল, একই হয়ে গেল, সেন্টারগুলো একই হয়ে গেল, কিন্তু যে কাজটি হলো সেটা হচ্ছে আপ ডাউন মুভমেন্ট কিন্তু আছে, আপ ডাউন মুভমেন্ট আছে এবং রোটেশন আছে, দেখতে পাচ্ছ এগুলো কিন্তু আমি রোটেট করাতে পারি। তো ঠিক আছে, আমি এখন আরেকটা মেট দেই, সেটা কি পক্ষ থেকে সাজেশন আছে? একটা তো দিলাম, কি দিতে পারি বলতো? স্যার এই যে বোল্টের আউটার ডায়ার যে ফেসটা আছে সেটার সাথে আমরা করে লাগাই দিব। ওই এটা একটু বোঝা মুশকিল যে আউটার ফেসটা আসলে কতটুকু উঠবে। নিচে থেকে শুরু করি, এই নিচের টাচটা ওইটা নিচের সাথে হবে। এটা করলে কেমন হয় যে জাস্ট এটার নিচের যে সারফেস, এটা স্ক্রু হয়ে এই নিচের সারফেসের সাথে টাচ করে যাবে এবং দুটো হবে কোইন্সিডেন্ট। তাহলে হয়ে গেল এই বোল্ট। এবং তোমরা দেখতে পাচ্ছ এখন যদি আমি বোল্টকে ধরে ক্লিক করি, বোল্টকে কিন্তু ঘোরানো যায়, তার মানে একটা মুভমেন্ট আছে এবং থাকে এই মুভমেন্টটা। হ্যাঁ, এই মুভমেন্টটা আমাদের যেহেতু এই বোল্টকে আসলে ঘোরাতেই হবে, তো সেক্ষেত্রে এটার ঘোরানোর মুভমেন্টটা থাকুক। তো ঠিক আছে, এখন কথা হচ্ছে, এখন আমরা ক্রস করে দিই। এখন এখানে একটা দিলাম, এভাবে আরো বোল্ট আনবো, আরো বোল্ট এনে এনে আবার এগুলোকে প্রত্যেকটাকে মেট করাবো, এটা আসলে অতটা যুক্তিযুক্ত না। তো এই ক্ষেত্রে আমরা কি করতে পারি বলো তো, এই অন্যগুলোতে দেওয়ার জন্য? গুলোরে সিলেক্ট করে মনে হয় করা যায় তো স্যার। আমরা প্যাটার্ন দিতে পারি নাকি? লিনিয়ার কম্পোনেন্ট প্যাটার্ন। হ্যাঁ, জি আমরা স্যার সার্কুলার প্যাটার্ন দিয়ে দেব। সার্কুলার প্যাটার্ন দিব। তো ধরে নাও সার্কুলার প্যাটার্ন ক্লিক করলাম, ক্লিক করার পরে আমাকে বলতেছে, প্রথম যে ধাপটি বলে সেটা হচ্ছে ডিরেকশন। ডিরেকশন হতে পারে যে আমি এখানকার সেন্টারটা সিলেক্ট করব, টেম্পোরারি অ্যাক্সিস এনে সেটা করতে পারি। এই সারফেসটাতে ক্লিক করলে পুরো সারফেস জুড়ে হবে, পুরো সারফেস। তো যাই হোক, সারফেসটাতে ক্লিক করেছি, সমস্যা, ইকুয়াল স্পেসিং থাকবে। আমি যেটা করব এখানে নাম্বার অফ প্যাটার্ন, ওহো এটাই তো সিলেক্ট করা হয়নি, দিস কম্পোনেন্ট নাকি, এটা এইভাবে ক্লিক করা যায় অথবা ক্লিক করতে পারো। এখানে প্লেট এবং এটা হচ্ছে এই দিস সিলেক্ট করলাম। তাহলে
হয়ে গেল 360 ডিগ্রি ইকুয়াল স্পেসিং, নাম্বার হচ্ছে 2 আর প্যাটার্ন হবে ওই বোল্টটা। তাহলে আমরা বাড়াই, এটা বাড়ায় দেখি কতটা, গুণে নিলে ভালো হতো, না হলে অসুবিধা নেই, এই যে হয়ে গিয়েছে 16টা দিলেই হয়। দেখতে পাচ্ছ এই 16টা, জি স্যার। তাহলে এখন ওকে দিলেই হয়ে গেল। তো সবচেয়ে ইন্টারেস্টিং পার্ট কি জানো, এটা ডাইনামিক, মানে তুমি একটাকে রোটেট করালে প্যাটার্ন তো ঠিক তাই হয়, তাই না? সবগুলো আলাদা রিলেশনে দেওয়া যায়, বাট ফাইন। ওকে, নিচে আরেকটা প্লেট হয় এই নিচের দিকে, তো শুধু উপরের বোল্টটা লাগালাম, নিচের দিকে আরেকটা প্লেট এসে লাগবে। ওকে, এই ছিল অ্যাসেম্বলি। অ্যাসেম্বলির ক্ষেত্রে করা হয়েছে, থ্রেড বলো বা এগুলো সব আগে। তোমাদের যদি কখনো এই হয় যে কাজ করার সময় যে আমাদের বোল্ট লাগবে, নাট লাগবে অথবা স্ক্রু লাগবে, এই ধরনের ফাস্টনার যেগুলো, হ্যাঁ এই ফাস্টনার কম্পোনেন্ট, এই ফাস্টনার ডাইরেক্টলি এই সলিডওয়ার্কসেই পাওয়া যায়। সলিডওয়ার্কসে পাওয়া যায়, সেখান থেকে আমরা স্ট্যান্ডার্ড সাইজ অনুযায়ী নিয়ে ব্যবহার করতে পারি। সেটা কেমন, সেটার জন্য আমি তোমাদের বলতে চাই যে তোমরা এই এখানে যাবে, হ্যাঁ এই ডান পাশের যে ডিজাইন লাইব্রেরি দেখতে পাচ্ছ আমার মাউস পয়েন্টারের ডিজাইন লাইব্রেরি, জি জি স্যার। স্যার। তুমি দেখো এখানে এই যে টুল বক্স ডিজাইন লাইব্রেরি আছে, এটার মধ্যেও ফিচার ফর্মিং, ভিতরে ঢুকলে এক্সট্রুডেড ফ্লেঞ্জ, এনিওয়ে আমরা এগুলো তোমরা জাস্ট এক্সপ্লোর করো। এই টুল বক্সের প্রতি আমি ইন্টারেস্টেড। টুল বক্সে ক্লিক করার পরে এখানে বলতেছে অ্যাড ইন নাও, এটা অ্যাড করা হয়নি, আচ্ছা দিলাম অ্যাড ইন নাও। তো অ্যাড ইন নাও ক্লিক করার পরে এটা অ্যাড হয়ে গিয়েছে। এখন দেখো এখানে কিন্তু বেশ কিছু স্ট্যান্ডার্ড এনসি, এনসি ইঞ্চ, এবং এখন কিন্তু ফ্ল্যাগ দেখে মোটামুটি বোঝা যায় এনসি ইঞ্চ মানে হচ্ছে আমেরিকান ন্যাশনাল স্ট্যান্ডার্ড ইনস্টিটিউটের ইঞ্চের, আর এটা হচ্ছে মেট্রিকের। তারপরে আমরা এটা অবশ্য ভুল বলেছিলাম এর আগে, এটা হচ্ছে ব্রিটিশ, কানাডিয়ান, ইন্ডিয়ান, ডিফারেন্ট স্ট্যান্ডার্ড আছে, জাপানিজ, কোরিয়ান। তো যাই হোক, আমার আসলে যদি দরকার হয় যে এনসি মেট্রিক, হ্যাঁ এনসি মেট্রিকে গেলাম, এনসি মেট্রিকে যাওয়ার এখানে কি আসছে তোমরা দেখতে পাচ্ছ, বিয়ারিং, বোল্ট, হ্যাঁ বিভিন্ন রকম আছে। তা আমাদের বোল্ট এন্ড স্ক্রু যদি দরকার হয়, ঢুকে গেলাম বোল্ট এন্ড স্ক্রুতে। এখানে আবার বিভিন্ন রকম হেক্স হেড, হেক্সাগোনাল মেশিন, আমরা একটা নেই হচ্ছে ফর্মড হেক্স স্ক্রু। তো একে ধরে ক্লিক দিব, লেফট ক্লিক ধরে নিয়ে আসবো, এসে এখানে যদি ছেড়ে দেই, ছেড়ে দিলাম, ছেড়ে দেওয়ার পরে এখানে সাইজ বলতেছে, এটার সাইজ কত হবে। তোমরা কি এখানে যে উইন্ডোটা, ছোট উইন্ডোটা দেখতে পাচ্ছ, সাইজের কথা বলতেছে M20। জি স্যার, দেখতে পাচ্ছি। আচ্ছা, বেটার এখান থেকে না করি, আমরা ফিচার ম্যানেজার বাম পাশ থেকে করি। এখানে অপশন গুলো আছে M20, যেহেতু আমরা মেট্রিক এনেছি এনসি মেট্রিক, তাহলে M20, M60, মিলিমিটার বা এই ধরনের। তো যাই হোক, ফিনিশ, লেংথ কতটুকু হবে, এরপরে থ্রেডটা কি ডিসপ্লে করবে কি করবে না, তাহলে আমরা থ্রেডটা ডিসপ্লে, আমরা এগুলোর মানে তো জানো না, ড্রয়িং এর সিম্পলিফাইড, কসমেটিক, স্কেমেটিক, শুনেছি স্যার। আচ্ছা সিম্পলিফাইড এগুলা ডিটেল বলা দরকার নাই, স্কেমেটিক আমরা দিতে পারি, স্কেমেটিক দিলে জাস্ট এরকম দেখাবে থ্রেডগুলো, ঠিক আছে। এনিওয়ে আমরা মনে করলাম যে M20 সাইজটাই ফাইন, তো আমরা এখানে ক্লিক করে ডাইরেক্ট M20 সাইজ নিতে পারি। এরপরে দেখো, এখন দেখো আমার আমার মাউসে কিন্তু অলরেডি একটা প্রিভিউ এসে বসে আছে। এখন যদি আমি কোথাও বসাতে চাই, সেখানে ক্লিক করে করে বুঝতে পেরেছো, একে কোনো জায়গায় ওরকম সাইজের, মানে এখন এগুলো কাজগুলো করা যাবে, দরকার নাই, স্কেপ দিয়ে দিলাম, একটাই থাকবে। তো এভাবে টুলবক্স
বোল্টের অপশনগুলো আনতে পারি। হ্যাঁ, এটা অ্যাসেম্বলি ডু নট সে। আরো এটা হচ্ছে যে এটা তো সলিডওয়ার্কস থেকে তুমি নিতে, সলিডওয়ার্কস এর মধ্যে যদি না থাকে বা তুমি নাট অথবা পার্টিকুলার একটা শেপ করেছো, এই নিজের কাছে করতে পারো এই সলিডওয়ার্কস এর লাইব্রেরিতে, সেটার অপশন আছে এবং তার অন্যরাও কাজ করতেছে বা যারা এই দিকে কাজ করতেছে তাদেরও এরকম মডেল আছে, তারা সেগুলো আবার ইন্টারনেটে শেয়ার করে। তো আমি তিনটা, তোমরা আমার ব্রাউজারটা দেখতে পাচ্ছ? জি স্যার। এখানে দেখো contentcentral.com, এখানে ডিফারেন্ট পার্টের তোমরা পাবে। এই কোম্পানিরা এখানে তাদের এই পার্টগুলোর কি বলে এটাকে স্পেক এবং 3D মডেল দিয়ে থাকে। তার বিভিন্ন রকম অপশন, এগুলো আসলে আমি দেখাচ্ছিও না। 3D কন্টেন্ট সেন্ট্রাল এখান থেকে নিতে অপশন আছে। সেকেন্ড যেটা দেখাচ্ছি এটা হচ্ছে grabcat.com, হচ্ছে একটা অন্যরাও কাজ করে। তো এরকম তুমি একটা কাজ করলে সেটাকে তুমি এখানে শেয়ার করে দিবে। এখানে ক্যাড লাইব্রেরিতে ক্লিক করি, দেখবে এখানে যেমন এরকম বিভিন্ন রকম গুলো আছে, আমরা এখানে সার্চ করতে পারবো। দরকার হলো বা পেতে পারি অপশন। অ্যানাদার হচ্ছে mcmaster.com। হ্যাঁ, এমসি মাস্টার থার্ড ওয়ান। এমসি মাস্টারের মধ্যে এখানে ডিফারেন্ট ওই ম্যানুফ্যাকচারাররা তাদের মডেলগুলো দিয়ে থাকে। এখানে তুমি অর্ডারও করতে পারবে প্রোডাক্ট অথবা তাদের ক্যাড মডেলটা নিতে পারবে। তো ধরে নাও আমরা একটু ওই স্ক্রু অ্যান্ড বোল্টে যদি ঢুকে যাই, এখানে এইটা থাকুক, ওকে। বাম পাশে কি দেখাচ্ছে, বাম অপশনে ইঞ্চ মেট্রিক, তার মানে তুমি কোন সাইজ নিতে চাও মেট্রিকে। তো ধরে নাও আমি মেট্রিক সিলেক্ট করলাম। মেট্রিক সিলেক্ট করার পরে এখানে অপশনগুলো আছে M14, তো M14 এ ক্লিক করে চেঞ্জ দেখতে পাচ্ছি যে মেট্রিক সিলেক্ট করেছি। আর আচ্ছা, এটা ওকে ফাইন, এটা থ্রেডের পিস দেখাচ্ছে এবং কতটুকু লেন্থের আমি নিব সেটাও আমি এখানে দিতে পারি, 80, 90। তো ধরুন আমি 80 মিলিমিটার দিলাম, 80 মিলিমিটার লেন্থের আমি নিতে চাই, ওকে। যাই হোক, এখানে আমি আর কিছু করতেছি না। এই ডান পাশে এরকম আমার সার্চের ক্রাইটেরিয়ার মধ্যে তারা দুটো অপশন পেয়েছে, অ্যালয় স্টিল সকেট হেড স্ক্রু M14-2, আর অন্যটা হচ্ছে স্টেনলেস স্টিল সকেট হেড স্ক্রু। তো আমরা অ্যালয় স্টিলেরটাই ধরে নাও নিতে চাই। তাহলে জাস্ট এখানে প্রাইস, যে জায়গাটাতে প্রাইসের এখানে 7.68 USD, তার পাশে এই পার্টের একটা নাম্বারের মতো লেখা আছে। তো এখানে যদি এখানে ক্লিক করলেই দেখো একটা উইন্ডো আসছে যে আমি এখানে অর্ডার করতে চাই কিনা কতগুলো। তো আমরা করবো প্রোডাক্ট ডিটেইলে ক্লিক করবো। প্রোডাক্ট ডিটেইল দেখতে পাচ্ছ সবাই? জি স্যার। গেলে আমার এখানে জাস্ট প্রোডাক্টের এই ডিটেইলটা আসছে যে প্রাইস কত, রকম। তো এগুলো নিয়ে আমি ইন্টারেস্টেড। আমরা করতে চাচ্ছি, দেখো এখানে কতটা, তো হেডের সাইজ কত, ড্রয়িং দিলে কি আমার কি হবে, আমার তো দরকার মডেল। সলিডওয়ার্কস 3D সলিডওয়ার্কস এর মডেল এখানে আছে, এই মডেলটা ডাউনলোড হয়ে যাবে। ঠিক আছে, আমি সেভে ক্লিক করলাম এবং তোমরা দেখ ডাউনলোড হয়ে গিয়েছে। এখন যদি এখানে আমি ক্লিক করলে এই সলিডওয়ার্কস দিয়ে ওপেন হবে। সলিডওয়ার্কস দিয়ে এটা, আচ্ছা এটা বোধহয় আমি, আচ্ছা এটাকে ওপেন করি। এখন আসবে, আগে থেকে সলভ এর জন্য বেশ প্রবলেম। আচ্ছা তাহলে
তারপরে এবং এই যে কোনো একটা মডেল তুমি ডাউনলোড করে এখন তো তোমাদের ক্যাপাবিলিটি ডেভেলপ তোমরা বাম পাশ থেকে অপশনগুলো দেখতে পাবে যে প্রথমে আমি একদম টেনে নিয়ে প্রথমে তারা কি কাজ করেছে, এরকম একটা শেপ ড্র করেছে, এটার স্কেচ যে একটা সিলিন্ডার শেপ, তারা হেলিক্স ড্র করলো, এরপরে সুইপ কাট, এরকম বিভিন্ন একটার পর একটা কাজ তারা করেছে। তো এখান থেকে শিখতে পারি যে কিভাবে এবং একটা শেপ চলে আসে। ঠিক আছে, আমরা এটা ক্লোজ করি। এখন বাকি আছে আমাদের এই সলিডওয়ার্কস এর কোর্সে, সেটা হচ্ছে থ্রেড ড্র করা। হ্যাঁ, তো আমরা এটা সেভ করলাম না। তো এই থ্রেড ড্র করার আমরা এখন দেখব এবং এটাই আমাদের জন্য শেষ। এরপরের ক্লাস থেকে হয়তো আমি নেক্সট উইকের মধ্যেই একটা কুইজ নিব অনলাইনে। তো সেই কুইজেও সলিডওয়ার্কস এর উপরে, সেটাতে সবাইকে পারফর্ম করতে হবে। আর অ্যাসাইনমেন্ট যেগুলো দিয়েছি আজ আবার অ্যাসাইনমেন্ট দিব মধ্যেই। যাদের প্রবলেম আছে এখন সলিডওয়ার্কস এটা একটু দেখব। গেলাম, এবার সলিড মোডে চালু করতেই পারি, পার্ট মোডে। শুনতে পাচ্ছ তো সবাই, তাই না? জি স্যার। জি স্যার। তাহলে আমরা ফ্রন্ট প্লেনে এবার রাখবো আমাদের ড্রয়িংটা। ফ্রন্ট প্লেনে আমরা আঁকি, স্কেচ শুরু করলাম। আসলে প্রথমে একটা নাট না, প্রথমে বোল্ট করি। তার জন্য আমাদের যে কাজটি করতে হবে, প্রথমে একটা হেক্সাগন নিয়ে নিই। আচ্ছা, বেটার এখানে একটা সাইজের কথা, থ্রেড করার আগে আমাদের একটু কাজ আছে, ছোট একটু কাজ। দেখো এখানে ইমেজটা দেখতে পাচ্ছ করেছি, এটা দেখা যাচ্ছে? জি স্যার, দেখা যাচ্ছে। আচ্ছা, এই থ্রেডের টার্মিনোলজি ডিটেইল এই মুহূর্তে বলার কোনো সুযোগ নাই। এখানে শুধু ড্র কিভাবে করে এটাই দেখানো উচিত, তারপরে ওই সামান্য অংশগুলো বলতেছি। তো একটা এক্সটার্নাল থ্রেড, ডান পাশে ইন্টারনাল থ্রেড, যেরকমই হোক, থ্রেডের একদম টপ, হ্যাঁ, টপ পয়েন্ট যেটাকে ক্রেস্ট বলে, এই একটা টপ পয়েন্ট থেকে আরেকটা টপ পয়েন্ট, নিচের দিকের টপ পয়েন্ট পর্যন্ত মেজর ডায়া। মেজর ডায়া হচ্ছে ম্যাক্সিমাম যে ডায়া থ্রেডের হতে পারে, সেটা হচ্ছে মেজর ডায়া। এবং এই মাইনর ডায়াও তোমরা দেখতে পাচ্ছ যে থ্রেডের যে নিচের অংশ রুট, হ্যাঁ, রুট থেকে এ পর্যন্ত মাইনর ডায়া। এগুলো আসলে ওভাবে বলার কিছু নাই। আর পিচ ডায়া হচ্ছে অন অ্যান অ্যাভারেজ বলতে পারো, বাট অ্যাভারেজ ঠিক না, এটার আরো একটু এক্সপ্লেনেশন আছে। তো আপাতত এই ডিটেইলে যাচ্ছি না। আমরা যেটা নিয়ে মেইন কনসার্ন সেটা হচ্ছে পিচ। পিচ মানে হচ্ছে এই একটা থ্রেডের ক্রেস্ট থেকে আরেকটা থ্রেডের ক্রেস্ট পর্যন্ত যতটুকু ডিসটেন্স, এটাই হচ্ছে পিচ। অথবা একটা থ্রেডের রুট থেকে আরেকটা থ্রেডের রুট পর্যন্ত যতটুকু ডিসটেন্স। তাতে এই পিচ দিয়ে মূলত ফিজিক্যালি এটা মিনিং হচ্ছে যে একটা থ্রেড করার জন্য কতটুকু ডিসটেন্সের প্রয়োজন, জাস্ট এতটুকু। পিচ মানে একটা থ্রেডের জন্য কতটুকু জায়গা লাগবে। যদি রুট থেকে রুটে দেখো তাহলে এই ডিসটেন্সটাও পিচ, তাহলে একটা থ্রেড করার জন্য কতটুকু স্পেস লাগবে, এটাই হচ্ছে পিচ। তো এখন এর সাথে সাথে আমাদের এখানে আমরা জানলাম মেজর ডায়া, মাইনর ডায়া এবং পিচ। আরো অনেক কিছু আছে, দরকার নেই, হেলিক্স অ্যাঙ্গেল বা এটা সেটা কোনো প্রয়োজন নেই। এখানে যেটা আমি দেখাতে চাচ্ছি সেটা হচ্ছে এই, তো থ্রেডের বিভিন্ন স্ট্যান্ডার্ড আছে। তো সব স্ট্যান্ডার্ড নিয়ে আসলে আলোচনা করা আমাদের পক্ষে সম্ভব না। এখানে আমরা দুটো স্ট্যান্ডার্ড দিব। হ্যাঁ, এনসি যেগুলোকে বলে আমেরিকান ন্যাশনাল স্ট্যান্ডার্ড ইনস্টিটিউটের আন্ডারে এনসি ইঞ্চ এবং মেট্রিক দুই ধরনের থ্রেডের স্ট্যান্ডার্ড রয়েছে। অনেকেই জানো, এরপরেও যারা জানে না তাদের জন্য বলছি। ইঞ্চ হচ্ছে
এই যে এরকম ভাবে থ্রেড স্ট্যান্ডার্ড লেখা থাকে 5/8 এরপর একটা হাইফেন দিয়ে 8। এটার মানে হচ্ছে 5/8 হচ্ছে থ্রেডের ডায়া। থ্রেডের ডায়া কোন ডায়া? থ্রেডের তো তিনটা ডায়া, মেজর, মাইনর, পিচ। কোন ডায়া? এখানে ফিগারে দেখলে বুঝতে পারো, বলো তো কোন ডায়া? মেজর ডায়া। স্যার মেজর। মেজর ডায়া। তার মানে মেজর ডায়া 5/8 ইঞ্চ হবে। আর 8 মানে হচ্ছে লিখাই আছে যে 1 ইঞ্চিতে 8টা থ্রেড থাকবে। 1 ইঞ্চিতে 8টা থ্রেড থাকবে। তাহলে 1 ইঞ্চিতে 8টা থ্রেড থাকলে আমি যদি বলি একটা থ্রেডের জন্য কতটুকু জায়গা দরকার, তাহলে হবে সেটা 1/8 ইঞ্চ। সেটাকেই বলে পিচ, যে একটা থ্রেডের জন্য কতটুকু জায়গা লাগে সেটাকেই বলে পিচ। এনিওয়ে এখানে এই ইঞ্চের স্ট্যান্ডার্ডটা এইভাবে দেয় যে মেজর ডায়াটা দেয় এবং তার সাথে 1 ইঞ্চিতে কতগুলো থ্রেড থাকে এটা। অ্যানাদার হচ্ছে মেট্রিকে এভাবে লিখি M12-3, এর মানে হচ্ছে 12 মানে 12 মিলিমিটার মেজর ডায়া, আর 3 মিলিমিটার মানে হচ্ছে পিচ, মানে একটা থ্রেডের জন্য কতটুকু লাগবে, 3 মিলিমিটার লাগবে একটা থ্রেডের ডিস্টেন্স। মানে একটা থ্রেডের ক্ষেত্রে ক্রেস্ট থেকে ক্রেস্ট বা রুট থেকে রুট যাই বলো, একটা থ্রেডের জন্য স্পেস লাগবে 3 মিলিমিটার। এখানে 1 ইঞ্চিতে কতগুলো থ্রেড, আর এখানে হচ্ছে একটা থ্রেডের জন্য কতটুকু জায়গা, পিচ। এই দুটো স্ট্যান্ডার্ডই মানে একদম খুব ভালোভাবেই চলে। তো সেক্ষেত্রে আমরা আমাদের থ্রেড ড্র করার ক্ষেত্রে এই স্ট্যান্ডার্ড গুলোর ব্যাপারে একটু জেনে নিতে হবে। তো যাই হোক, আমরা আসি আমাদের সলিডওয়ার্কসে। এটা থাকুক। সলিডওয়ার্কসে আসার পরে আমরা প্রথমে যে কাজটি করব, আমরা এখানে একটা হেক্সাগোনাল বোল্টের মতো আঁকতে পারি। হেক্সাগোনাল, আচ্ছা তার আগে বেটার হচ্ছে আমরা ইউনিটটা একটা আইপিএস থেকে এটাকে আমরা এই এমএমজিএস করে নিলাম। আমি মেট্রিকে করব কাজ এই জন্য। তাহলে ফ্রন্ট প্লেনে আবার স্কেচ নেই এবং এখানে আমরা ড্র করতে পারি। এখন এই থ্রেডের ডাইমেনশন দিতে পারি। এটা হচ্ছে হেড ড্র করব। হ্যাঁ, এই ডায়া এটা দিয়ে দিলাম, ধরে নাও 12 তো করবো, এটা 20 ধরো, 20 মিলিমিটার, 20 মিলিমিটার। এখন এক্সট্রুড করে দিব, এক্সট্রুড ফিচার, এক্সট্রুড, এক্সট্রুড করে এটা 10 মিলিমিটার। আচ্ছা থাক 10 মিলিমিটার। তাহলে এটা কিন্তু হেড হলো, দেখতে পাচ্ছ না সবাই? জি স্যার, দেখতে পাচ্ছি। তো হেড কিন্তু এরকম স্ট্রেট থাকে না। আচ্ছা হেড কেমন থাকে সেটা পরে করছি, আগে এখানে হেডের সাথে সাথে নিচের অংশটাও করি। এই ফেসে তাহলে আমরা আমাদের স্কেচ নিতে পারি, এটাকে নরমাল টু করে ফেলি। নরমাল টু করে এখন আমরা সার্কেলে যাব। সার্কেল, একটা সার্কেল দিব। আমরা আসলে M12 এই থ্রেড করতে চাচ্ছি। তার মানে M12 এর আউটার ডায়া কত, 12 মিলিমিটার, এবং তার সাথে পিচ যে কোনো সাইজের হতে পারে, 1.75 হতে পারে, 1.25 হতে পারে। 1.25 হলে নাম্বার অফ থ্রেড বেশি হবে, 1.75 হলে নাম্বার অফ থ্রেড কম হবে। এটা আমাদের কনসার্ন না। তাহলে এটাকে আমরা 12 করে দিলাম। 12 করে দিয়ে একে এখন এক্সট্রুড করব, ফিচার এক্সট্রুড, এক্সট্রুড করে একে এখন 100 মিলিমিটার করতে পারি, না বেশি বড় হয়ে যায়, 50 মিলিমিটার থাকুক। আচ্ছা, এখন আমরা কিছু সিম্পল কিছু কাজ করব। এখানে একটা চ্যামফার দিতে পারি। একটা চ্যামফার আমরা দেই। চ্যামফার কোথায় আছে? ফিলেটে, ফিলেটে না, চ্যামফারে সিলেক্ট করি, ফিলেট চ্যামফার। চ্যামফারে এখানে ক্লিক করি, ক্লিক করলে হচ্ছে না কেননা সাইজ গুলো ঠিক নাই। এখানে আমি 2 মিলিমিটার, 1 মিলিমিটার, 1 মিলিমিটার দিলে কেমন হয়? 1 মিলিমিটারে চলবে, সমস্যা নেই। 1 মিলিমিটার চ্যামফার, ওকে, 1 মিলিমিটার চ্যামফার হয়ে গেল। এবং থ্রেডের হেড কিন্তু দেখতে এরকম না। থ্রেডের হেড এখানে তোমরা দেখতে পাবে যে এখানে একটু কাটা থাকে, এই অংশটা হালকা একটু কাটা থাকে। আমরা সেই কাটাটা করব এক্সট্রুড কাট দিয়ে। আমরা এখানে প্রথমে একটা সার্কেল করি, এখানে স্কেচ নিয়ে একটা সার্কেল করতে পারি এই পর্যন্ত। হ্যাঁ, সার্কেল হয়ে গেল। এখন একে আমি এক্সট্রুড দিব, এক্সট্রুড কাট দিব। তাহলে ফিচারে চলে যাব, ফিচারে চলে গিয়ে দিব এক্সট্রুড কাট। এখন এভাবে যদি আমি কাট করি তাহলে কি হবে দেখো তো, শেষ। আচ্ছা,
তার মানে এভাবে যদি কাট দেই তাহলে কিন্তু এখন যদি এক্সট্রুড কাট দেই এই সার্কেলটা দিয়ে এক্সট্রুড কাটটা দেই তাহলে আলটিমেটলি ভেতর দিয়ে কাট হয়ে যাবে। কিন্তু আমি তা চাচ্ছি না, আমি চাচ্ছি কি বাইরের অংশটা কাটবে, ভেতরের অংশটা কাটবে না, ভেতরের অংশটা থাকবে, বাইরের অংশটা কাটবে। তাহলে এটাও খুব সহজ, এই টিক মার্কটা দিলেই হয়। ফ্লিপ সাইড টু কাট দিলাম, ফ্লিপ সাইড টু কাট। তার মানে এখন কাটের ডিরেকশনটা কোথায় দেখাচ্ছে দেখতে পাচ্ছ, বাইরের অংশটা কাটবে, ভেতরের অংশটা কাটবে না। এখন যদি করি, ও তাহলে কি হলো, লাভ হলো না তো, এটা তো সার্কেল হয়ে গেল। তাহলে এটা করলে তো আমাদের হবে না। তাহলে আমরা আমাদের ফিচারটা আবার এডিট করি, ফিচারে গিয়ে এডিট অপশনে গেলাম। তো এখান থেকে আমি যে কাজটা করব, বাইরের অংশটাই কাটবে কিন্তু পুরোপুরি কাটবে না, একটা অ্যাঙ্গেলে কাটবে, অনেকটা ফিলেট টাইপের। তো এটাকে আমি যেটা করতে পারি, ড্রাফট দিতে পারি। ড্রাফট কত ডিগ্রি দিব, ড্রাফট দিলাম 45 দাও, 45 ডিগ্রি যদি ড্রাফট দেই, এখন প্রিভিউ বোঝা যাবে না, আর এটা ব্লাইন্ড না দিয়ে থ্রো অল যতটুকু আছে 45 ডিগ্রি থাক। তাহলে কাটবে বাইরের অংশটা, কিন্তু কাটার স্টাইলটা কেমন হবে, যে এইভাবে 45 ডিগ্রি অ্যাঙ্গেল করে কাটবে, কাটতে কাটতে এক জায়গায় গিয়ে শেষ হয়ে যাবে। বুঝতে পারতেছো আমার কথা সবাই? জি স্যার। জি স্যার। আর তাহলে এখন যদি ওকে দাও তাহলে দেখবে এই যে কাটাটা এরকম হয়ে গেছে, বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, তাহলে এটা হলো আমাদের পারপাস হচ্ছে থ্রেড করা। এটা ওই জাস্ট হেডটা করলাম। থ্রেড করার জন্য ওয়াইজ হলো এখানে আরো একটু এক্সট্রুডের মতো অংশ নেয়া, সামান্য নিচের দিকে। যাই হোক সেটা করছি না, এখন যেটা করব সরাসরি থ্রেড নিব আমি just দেখানোর জন্য। তো আমরা থ্রেড নিব, এর আগে একটা কাজ করি, ড্রয়িং থেকে এখানে এই তোমরা কি কখনো এই বাসা বাড়িতে যে ইয়ের কাজ করে কি বলে, এই পাইপ প্লাম্বিং এর কাজ স্যার। পাইপ ফিটিং পানির ট্যাঙ্ক থেকে একদম রুম পর্যন্ত ট্যাপ পর্যন্ত পানি আনবে, এই পাইপের বিভিন্ন জায়গাতে থ্রেড করে। যদি দেখে থাকো, আর না দেখে থাকলেও আপত্তি নাই, এরকম একটা জিনিস। এটাকে বলে ডাই। এই ডাইটা কি করে, ধরে নাও তোমার এক্সটার্নাল থ্রেড করা দরকার, যেই অংশটা আমরা এখানে ড্র করেছি এই অংশটা এক্সটার্নাল থ্রেড করা দরকার। তাহলে আমি এখানে ডাই লাগিয়ে পেঁচাতে থাকবো, ডাই লাগাবো, এরপরে জাস্ট ঘোরাবো এরকম। এই সরি, এই ডাইটা দিয়ে এটার ওই জাস্ট বোল্টের নিচের অংশটা, সেটা এই ডাইয়ের মধ্যে দিয়ে ডাইটাকে ঘোরাতে থাকবে, তাহলে আস্তে আস্তে কাটতে থাকবে আর থ্রেড হতে থাকবে। বুঝতে পেরেছো? এই অংশটা এটাকে বলে ডাই। জি স্যার। এই ডাইটাকে আমাদের জাস্ট আমাদের এই অংশটাকে যদি দিয়ে আমরা পেঁচাতে থাকি তাহলে কাটতে থাকবে। তাহলে এক্সটার্নাল থ্রেড করার জন্য ডাই দরকার হয়। নরমালি আমরা যদি প্র্যাকটিক্যালি করি, তো এখানে আমরা সেভাবেই করব। তো সেটা করার জন্য আমাদের প্রথমে থ্রেড করার জন্য যেতে হবে ফিচারে। ফিচারে গিয়ে এখানে দেখো হোল উইজার্ড ছিল, আমরা এটা দিয়ে হোল করেছি। তার এই ছোট অ্যারোতে ক্লিক করলে এখানে ড্রপ ডাউন থেকে আরেকটা অপশন আছে থ্রেড, দেখতে পাচ্ছ? জি স্যার, দেখতে পাচ্ছি। আচ্ছা, থ্রেডে আমরা ক্লিক করলাম, ক্লিক করার পরে একটা ওয়ার্নিং, ওকে নো প্রবলেম। তো ওয়ার্নিং এ আমাদের প্রথমে তারা জানতে চাচ্ছে থ্রেডের লোকেশন, মানে এই সার্কেলটা দেখাতে হবে, সার্কেলটা কোথায়। তো আমি এই সার্কেলটা দেখালাম, বাইরের সার্কেলটা দেখালাম, ফিলেট করার পরেরটা না, তাহলে অনেক বেশি কেটে যাবে। বাইরের সার্কেলটা দেখলাম, এটাই দেখাতে হয়, কারণ বাইরের সার্কেলেতে আমি কত ডায়া রেখেছি বলতো, 12 মিলিমিটার। 12 স্যার। তার মানে M12 এর স্ট্যান্ডার্ড দিব আমি ওখানে। তো আলটিমেটলি বাইরেটাই আমার সিলেক্ট করতে হবে। তাহলে বাইরেটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে আমাকে তারা বলতেছে যে আচ্ছা থ্রেডটা শুরু হয়েছে কোথায় থেকে, থ্রেডটা শুরু হয়েছে কিন্তু একদম যেখান থেকে সিলেক্ট করেছি সেখান থেকে। তার মানে আগে আরো কিছু অংশ কিন্তু থেকে গেল, তাহলে এটা ঠিক হলো না। তাহলে আরো একটু আগে থেকে শুরু করি, যাতে আগের অংশ সহ কাটে। একটা প্রিভিউ তোমরা এর মধ্যে দেখতে পাচ্ছ। তো আমরা যে কাজটি করতে পারি, এখানে অফসেট রাখতে পারি। অফসেট কতটুকু, অফসেট দিব ধরো কত, 4 মিলি দাও, 3 মিলি অফসেট দিলাম। তো অফসেট তো এইদিকে চলে যাচ্ছে, তাহলে ডিরেকশন পাল্টে দাও, এই ডিরেকশন দিয়ে দাও। তাহলে হলো, এখন কি কভার করেছে পুরো জি স্যার।
আচ্ছা, এখন পুরো কভার করেছে, ওকে ফাইন। এরপরে এখানে এন্ড কন্ডিশন কি হবে? ব্লাইন্ড। এন্ড কন্ডিশন ব্লাইন্ড দিতে পারি অথবা আপ টু সিলেকশন, একটা নির্দিষ্ট জায়গা পর্যন্ত আপ টু সিলেকশন দিয়ে আমরা দিস সার্ভিস, এই সার্ভিসটা দেখাবো। এই সার্ভিসটা ক্লিক করলাম, তাহলে ওই সার্ভিস পর্যন্ত হবে। যদিও এটা ওয়াইজ না, কেননা এই সার্ভিসের থেকে আরেকটু আগে করলে ভালো আর কি। হ্যাঁ, একটু আগে করতে পারলে ইয়ে পর্যন্ত যাবে না। যাই হোক, দিলাম এই সার্ভিস পর্যন্ত, তাহলে হয়ে গেল। এখন নিচে আরো অনেক অপশন আছে, দেখতে পারো এগুলো। হ্যাঁ, প্রথম আমাদের এখন যে অপশনটা দরকার সেটা হচ্ছে আমরা এক্সটার্নাল থ্রেড করতেছি। তাহলে এক্সটার্নাল থ্রেড করলে আমাদের কি দরকার হয়? এক্সটার্নাল থ্রেড করলে এটার নাম কি বলেছিলাম? এই দেখো, ডাই। ডাই, তাই না? তাহলে ডাই এর প্রয়োজন হয়। আর ইন্টারনাল থ্রেড করলে এটার দরকার হয় ট্যাব। এটাকে বলে ট্যাব। তো ডাই আমরা এখানে ডাইয়ের স্টাইলে দিব। তো ঠিক আছে, তো এখন দেখো এখানে টাইপের মধ্যে বলা আছে মেট্রিক ট্যাব। তো মেট্রিক ট্যাব দিব না, যেহেতু এক্সটার্নাল থ্রেড করতেছি। কি দিব? মেট্রিক ডাই। ইঞ্চ ডাই আছে, আমরা যেহেতু মেট্রিকে করতেছি, তাহলে মেট্রিক ডাই ক্লিক করলাম। ক্লিক করার পরে এখন আমার স্ট্যান্ডার্ড গুলো এর মতো করে আসছে। এখানে কি দেখাচ্ছে? সাইজ। সাইজ কত হবে? M12, এরপরে M14। এখন M12 এর মধ্যে তিনটা আছে, একটার মধ্যে হতে পারে পিচ, হতে পারে 1.25, একটা 1.5, একটা 1.75। তো আমি 1.25 নিলাম। তার মানে আমি কি চাচ্ছি? মেট্রিক হবে আউটার ডায়া 12 এবং পিচ চাচ্ছি 1.25, মানে M12 1.25। এবং আমরা ডাই সিলেক্ট করেছি, মাথায় রাখতে হবে। হ্যাঁ, ডাই সিলেক্ট করেছি কারণ আমরা কেটে কেটে থ্রেডটা বানাবো। এরপরে অনেক অপশন আছে, এক্সট্রুড থ্রেডও করা যায়, বা লেফট হ্যান্ড, রাইট হ্যান্ড। আমরা রাইট হ্যান্ডই রাখলাম। তো ঠিক আছে, এখন যদি আমরা ওকে দিয়ে দিই তাহলে থ্রেডটা হয়ে যাবে। তাহলে দেখো এই থ্রেডটা কিন্তু হয়ে গেল। দেখতে পাচ্ছ সবাই থ্রেড? এখানে কয়টা থ্রেড হয়েছে স্যার? এখানে টোটাল একটা থ্রেডের জন্য লাগে কত? 1.25। 25। তাহলে ওই এটার দিলাম তো আমরা 50। 50 জন্য কতগুলো বের করতে হবে। আচ্ছা, এখন এইখানে এটার ম্যাটেরিয়াল 40টা প্রায় 40। যদিও এটা কিন্তু ঠিক হয়নি, এই জন্য বলেছিলাম যে এই দেখো এখানে কিছুটা ভেতরে ঢুকে গেছে, দেখতে পাচ্ছ? এই জন্য একটু অংশ বাড়িয়ে করতে হয়, বাড়িয়ে এখানে আরেকটু এক্সট্রুডেড নিতে হয়, তাহলে ভালো হয়। যাই হোক, আমরা এখানে ম্যাটেরিয়ালটা পাল্টে দিই। ম্যাটেরিয়ালটা এডিট ম্যাটেরিয়ালে চলে যাই। এখান থেকে আমরা এটাকে কার্বন স্টিল দিতে পারি। কার্বন স্টিল, কার্বন স্টিল দিয়ে অ্যাপ্লাই ক্লোজ। হ্যাঁ, এই তো হয়ে গেল কার্বন স্টিল। এই ছিল এক্সটার্নাল থ্রেড। এখন আমরা একটা ইন্টারনাল থ্রেড করব। হ্যাঁ, ইন্টারনাল থ্রেড করব। তাহলে নতুন করেই করি, এটাকে কেটে দিলাম, কেটে দিলাম। ডু নট সেভ। তো আমরা নতুন করে আবার পার্ট মোডে যাই। পার্ট মোডে গিয়ে ওকে, এখান থেকে আমরা ফ্রন্ট প্লেন, এখন আইপিএসি থাকুক, আমরা এবার থ্রেডটা ইঞ্চিতে করব। হ্যাঁ, ফ্রন্ট প্লেন থাকুক, ফ্রন্ট প্লেন স্কেচ, স্কেচ শুরু করব। আগে নাট যেটা বানাবো সেটার হেক্সাগোনাল নাট, এটা ডায়া আমরা দিতে পারি। আমরা আসলে এখানে যে পিকচারটা আছে এই সাইজেই বানাই, 5/8। হ্যাঁ, 5/8 এর 5/8 8 এরকম সাইজের থ্রেড করি। তাহলে 5/8 যদি থ্রেডের জন্য ডায়া হয়, তাহলে সেটা এটা কত? 5/8 মানে 0.625। তাহলে আমি 1.2 ইঞ্চ দিই। এটা আমি এখন ডাইমেনশন করব। তো এটা ডাইমেনশন দিই আমরা 1.2 ইঞ্চ। এটাকে আমরা আরো আরেকটা সার্কেলও করি ইন্টারনাল। এই সার্কেলটা হবে, সার্কেলটা ডাইমেনশন দিতে পারি। এই সার্কেলটার ডাইমেনশন হবে 5/8। 5/8, ঠিক আছে, হলো। এটা 1.2 এক্সেসিভ মনে হচ্ছে, আচ্ছা থাক। তো এখন এটাকে আমরা এক্সট্রুড করতে পারি। ফিচারে গিয়ে এক্সট্রুড করলাম। এক্সট্রুড করলে আর একটু এটা ব্লাইন্ডলি দিই। হ্যাঁ, এতটুকু দিলাম, বা আর একটু বেশি হতে পারে, এই পরিমাণ বেশি লাগতেছে। আচ্ছা, এটা আসলে মিড প্লেন থেকে দিই, বেটার হয়। মিড প্লেন থেকে, মিড প্লেন থেকে দিলে একটু অ্যাডভান্টেজ পাওয়া যাবে, সেটা করতেছি, তাহলে দেখতে পাবে। তাহলে এই হলো নাটের মোটামুটি শেপ।
তো এখন নাট তো ঠিক এরকম থাকে না, নাটও কিন্তু এভাবে কাটা থাকে, তাই না? জি স্যার। তাহলে এই কাটার অংশটা আমরা করতে পারি, এখানে আমরা স্কেচ নেই, এটা নরমাল টু করে দিই। তাহলে এটাকে স্কেচ নিয়ে সার্কেল দিব, এই পর্যন্ত সার্কেল দেই, হ্যাঁ হলো। তো সার্কেল দিলে এখন আমরা এটা ফিচার দিয়ে এক্সট্রুড কাটবো হচ্ছে এই ডিরেকশনে কাটবো না, ফ্লিপ করে দিব, কাটবো উল্টা ডিরেকশনে, এবং এটা থ্রো অল দিয়ে দিই, সম্পূর্ণ যতটুকু পর্যন্ত কাটবে তার সাথে ড্রাফট দিতে হবে। তো আমরা ড্রাফট 45 ডিগ্রি দিলাম, যে 45 ডিগ্রি বাঁকা করে কাটবে মূলত। হ্যাঁ, এখানে কিন্তু প্রিভিউটা দেখা যাচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ প্রিভিউটা কেমন? স্যার ভেতর দিয়ে দেখা যাচ্ছে। না, দেখা যাচ্ছে ভেতর দিয়ে, বাট কাটবে বাইরে দিয়ে, ঠিক আছে? ওটা ভিতর দিয়ে জাস্ট আমি দেখাইছি, ডিরেকশন তো পাল্টে দিয়েছি। তো যাই হোক, এটা কিন্তু এক সাইড হলো, তো এক সাইড কাটলো, আর একটা সাইড কাটতে হবে। এটা আমরা মিরর করে দিই, আমাদের তো মিরর টুল আছে, ব্যবহার করতে পারি। তো লিনিয়ার প্যাটার্নের এখান থেকে আমরা চলে যাব মিররে। তো মিরর থেকে কোন ফেসের আন্ডারে মিরর করব? তো এই ফেসের আন্ডারে মিরর করলে খুব একটা লাভ হবে না। তো আমরা যেটা করতে পারি, এখানে প্লেনে এই ফ্রন্ট প্লেনের আন্ডারে মিরর করব, যেহেতু মিড প্লেন করে আমাদের এক্সট্রুডটা হয়েছে, তার মানে প্লেনের এই পাশে ও পাশে সমান। তো ফ্রন্ট প্লেনের রেসপেক্টে মিররটা করব, এবং মিরর করব কোন অংশটুকু? এই কাটিং অংশটুকু। তাহলে ফেসেস টু মিরর, ফিচার্স টু মিরর, সরি। তাহলে কোন ফিচারটা মিরর করব? এই কাট এক্সট্রুড ক্লিক করতে পারি, তাহলে কাট এক্সট্রুডটা মিরর করব। ওকে, হয়ে গেল। তার মানে এটা কিন্তু অলরেডি একটা নাট শেপ চলে আসছে, তাই না? তো এখন আমরা এইটাতে থ্রেড দিতে পারি। তো থ্রেড দেওয়ার জন্য আমাদের থ্রেডটা হবে 5/8 আর হচ্ছে 8, হ্যাঁ, মানে 5/8 হবে আউটারে, আর 1 ইঞ্চিতে 8টা করে থ্রেড থাকে। তো সেটা যদি দিতে চাই, আবার ঠিক ফিচারে চলে যাব, ফিচারে চলে গিয়ে এখানে হোল ইউজারের নিচে থ্রেড অপশনটা পাবো, থ্রেড অপশনে চলে গেলাম, একটা ওয়ার্নিং, ওকে থাক। কোনটায় থ্রেড হবে? থ্রেড লোকেশন, দিস ওয়ান, এটা হচ্ছে লোকেশন। তো থ্রেড লোকেশনের পরে আমাদের কাছে যা জানতে চাচ্ছে তা হচ্ছে অফসেট টফসেট দিব কিনা, কোনো প্রিভিউ দেখাচ্ছে না। হ্যাঁ, এটা থাকুক প্রিভিউ, আসলে আপ টু সিলেকশন তো ব্লাইন্ড থাকুক, ব্লাইন্ড থাকলে দেখাবে। তো আমরা আসলে এইখান থেকে শুরু করলে যে কাজটি হবে, তোমার থ্রেড পুরোটা শুরু হবে না, কিছু আগে থেকে শুরু করা ভালো। তো আমরা অফসেট দিয়ে দিই, এখানে অফসেট দিয়ে দিই, হ্যাঁ, পয়েন্ট, আচ্ছা যা আছে থাকুক অফসেট। এই অফসেটটা ফ্লিপ করে দিই শুধুমাত্র, একটু বাহির থেকে শুরু হবে, দেখতে পাচ্ছ না সবাই প্রিভিউতে? জি স্যার, স্যার। দেখা যাচ্ছে স্যার। একটু বাহির থেকে শুরু হবে, আর যাবে হচ্ছে ব্লাইন্ড। এবার ব্লাইন্ড দিতে পারি, কারণ আপ টু সারফেস দিলে দেখা যাচ্ছে এখানে এসে থ্রেডটা থেমে যাবে, দরকার নাই। এবার ব্লাইন্ড করে আমরা বাড়াই, এই তো। এখন পুরো নাটটা কভার করেছে, তাই না? জি স্যার। আচ্ছা, এটা যদি হয়ে থাকে তাহলে আমরা এখানে কথা আছে। এখানে আমরা যেহেতু ইন্টারনাল থ্রেড করব, ইন্টারনাল থ্রেড করার জন্য তোমাদের একটু আগেই বলতেছিলাম যে ট্যাপের ট্যাপ লাগবে। সাথে, এই সরি, ডায়ের সাথে ট্যাপ একটা অপশন আছে, এটার কাজ কিন্তু আবার জাস্ট ওই চালেই হয়, এখানে আসতে ইন্টারনাল থ্রেড এটা দিয়ে করে ডান পাশের অংশটা। তাহলে ট্যাপ অংশটা যদি আমরা সিলেক্ট করি, এখানে আমাদের এই মেট্রিক ডাই সিলেক্ট করা যাবে না, এবার ট্যাপ সিলেক্ট, সেটা ইঞ্চের জন্য, তো ইঞ্চ ট্যাপ সিলেক্ট, অনেক থ্রেড মনে হচ্ছে। সাইজ দেখো, ইঞ্চ কত ছিল আমাদেরটা? 5/8, আর তার 8 সাথে 8 8 মানে হচ্ছে 0.6, জি স্যার 0.625 8 প্লাস 8 না, ওইটা স্ট্যান্ডার্ড কিনা, তাহলে আমরা এইটাই লেভেল আছে, এটা নিই। 1 ইঞ্চিতে 11টা হবে। আর কিছু করতে হবে না, ইঞ্চ ট্যাপ সিলেক্ট আচ্ছা সেকশন করে দেখা করে দেখানো যেতে, এই হচ্ছে থ্রেড। ওকে, ম্যাটেরিয়ালটা পাল্টে দিতে পারি, এডিট ম্যাটেরিয়াল, এখান থেকে স্টিল, কার্বন স্টিল দিতে পারি, কার্বন স্টিল।
ঠিক আছে, এই পর্যন্তই ক্লাস আমাদের। হ্যাঁ।